কলেজের গেট পেরিয়ে আরিয়ান ভেতরে ঢুকলো। সকালে চারিদিকে তখন ব্যস্ততা তুঙ্গে। কাঁধে পুরনো ব্যাগ, চোখে সরলতা, মাথায় তেল চপচপ করছে, আর ঠোঁটের কোণে হাসিটা বুঝিয়ে দিচ্ছিল তার রসবোধ। সে চারপাশে নজর ঘোরাচ্ছিল, হঠাৎই ঠাস করে একটা থাপ্পড় পড়লো তার গালে। আয় খ্যাত, চোখ কি কপালে নিয়ে ঘুরিস নাকি? দেখে চলতে পারিস না? আরিয়ান চমকে উঠল। তার সামনেই দাঁড়িয়ে এক অপরূপা তরুণী, চোখে সুরমা, ঠোঁটে হালকা গোলাপি আভা, পরনে দামি সালোয়ার কামিজ। তার চারপাশ ঘিরে আরও কয়েকজন ছেলেমেয়ে, যারা তার অনুসারী বলেই মনে হচ্ছিল। মেয়েটির সাদা ওড়না, এক কোণে জলে দেখতে স্পষ্ট দাগ। আরিয়ান বুঝল তার জলের বোতল থেকে অসাবধানে কয়েক ফোঁটা জল ছিটকে পড়েছে। আরিয়ান দ্রুত নিজের ভুল স্বীকার করে বলল, ইস, সরি, সত্যি খেয়াল করিনি। আমি আসলে আজ প্রথম দিন, তাই একটু অন্যমনস্ক ছিলাম। তার কণ্ঠে ছিল বিনয়ের সুর। মেয়েটি চোখ কুঁচকে আরিয়ানের আপাদমস্তক একবার দেখল। তার চোখে স্পষ্ট অবজ্ঞা আর বিরক্তি। সে বিদ্রূপের হাসি হেসে বলল, প্রথম দিন তাই বলে সভ্যতা ভুলে গেছিস? চোখে কি ছানি পড়েছে নাকি জন্ম থেকে তুই অন্ধ? দেখিস না কার উপর জল ছিটেছে? তুই জানিস কার গায়ে জল ছিটিয়েছিস? আমি কে তুই জানিস? তার কণ্ঠস্বরে ছিল চরম অহংকার। আরিয়ান কিছুটা থতমত খেয়ে গেল। সে এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে আমতা আমতা করে বলল, আরে বাবা, সামান্য একটু জল লেগেছে, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি? আমি তো দুঃখ প্রকাশ করছি। আর আপনার পরিচয় কী যায় আসে? আপনি তো আর দেশের প্রধানমন্ত্রী নন যে আপনার গায়ে জল লাগলে দেশ রসাতলে যাবে। তার এই সহজ কথায় যেন আগুনে ঘি পড়ল। মেয়েটি এবার অগ্নিশর্মা হয়ে উঠল। সে নিতু কলেজের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী পরিবারের মেয়ে। বাবার ক্ষমতার দাপটে সে বরাবরই সবার ওপর ছড়ি ঘুরিয়ে এসেছে। আরিয়ানের এমন পাল্টা কথায় সে যেন আকাশ থেকে পড়ল। নিতু তার এক ভুরু তুলে বাঁকা হেসে বলল, মহাভারত অশুদ্ধ হয়নি? হ্যাঁ, তোর স্পর্ধা দেখে তো আমি অবাক হচ্ছি। এই সামান্য জল নয়, এটা তোর মতো একটা রাস্তার ছেলের নোংরামি। তুই জানিস আমি কে? আমার বাবা এই কলেজের গভর্নিং বডির মেম্বার। এক ইশারায় তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট হুমকি। আরিয়ান এবার হাসল। সেই হাসিটা ছিল কৌতুকপূর্ণ। ও তাই বুঝি? আমি তো ভেবেছিলাম পড়াশোনা করেই জ্ঞান অর্জন করতে কলেজে আসি। এখন দেখছি এখানে আসতে গেলে বাবার ক্ষমতা আর টাকার জোর লাগে। ভাগ্যিস আপনার বাবা প্রধানমন্ত্রী নন, তাহলে হয়তো আপনার গায়ে জল ছিটানোর অপরাধে আমাকে ফাঁসি দিয়ে দিত। আচ্ছা, আপনাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি কলেজের গভর্নিং বডির কাজটাও কি করেন? বেশ পরিশ্রমে দেখছি। আরিয়ানের কমিক কথায় নিতোর অহমিকায় আরো আঘাত লাগলো। তার আশেপাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েরা ফিক করে হেসে উঠল। কেউ কেউ মুখ টিপে হাসলো। নিতু তাদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে হাসি থামালো। তার চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছিল। তারপর আরিয়ানের দিকে ফিরে দাঁত কিরমির করে বলল, তোর স্পর্ধা থেকে আমি অবাক। তোর মতো নোংরা গরিব ছেলে আমার কলেজে গেট পেরোনোর যোগ্য না। জানিস তোর মতো হাজার হাজার ছেলে আমার বাবার এক ইশারায় কলেজ থেকে বিতাড়িত হতে পারে। তুই কি জানিস আমার বাবার ক্ষমতা কত দূর বিস্তৃত? উনি চাইলে তোর মতো ছেলেদের জীবন নরক বানিয়ে দিতে পারেন। তার কথাগুলো যেন আরিয়ানকে ছিঁড়ে খুঁড়ে দিচ্ছিল। আরিয়ান কাঁধ ঝাঁকিয়ে বলল, আপনার বাবার ক্ষমতা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমি এখানে এসেছি পড়াশোনা করতে, আপনার বাবার ক্ষমতা পরিমাপ করতে নয়। আর আবর্জনাকে, হ্যাঁ, সেটা না আপনি বিচার করবেন না আপনার বাবা। আবর্জনা তো সেই সব মানুষ যারা অন্যের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে। এই বলে আরিয়ান শান্তভাবে তার জলের বোতলটা ব্যাগে রাখল। নিতু এবার আর কোনো কথা বলার সুযোগ পেল না। তার রাগ এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে আরিয়ানের দিকে চিৎকার করে বলল, দূর হ আমার সামনে থেকে। তোকে এই কলেজে আর এক মুহূর্ত দেখতে চাই না। তোর মতো আবর্জনা এখানে থাকার যোগ্য নয়। তোকে দেখেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তোর মতো খ্যাত গেও ভূত আমার কলেজের পবিত্র বাতাসকেও কুলুষিত করছে। আরিয়ান হাসি মুখে বলল, চিন্তা করবেন না ম্যাডাম, আপনার দর্শন পাওয়ার জন্য আমি এখানে আসিনি। আমার ক্লাসে সময় হচ্ছে, চলি তাহলে।
এই বলে আরিয়ান ধীরে ধীরে হেঁটে চলে গেল, নিতুর জ্বলন্ত দৃষ্টি উপেক্ষা করে। নিতু রাগে ফুঁসতে ফুঁসতে তার দিকে তাকিয়ে রইল, যেন আরিয়ানকে এই মুহূর্তে ভস্ম করে দেবে। তার বন্ধুরা তার দিকে তাকিয়েছিল, তারাও এমন পরিস্থিতি দেখেনি। কলেজের ক্যান্টিনে তখন দুপুরের ব্যস্ততা। আরিয়ান একটা খালি টেবিলে বসে নিজের টিফিন খাচ্ছিল। তার মুখে সেই সহজাত হাসিটাও তখনও লেগেছিল, যেন নিতুর অপমান তাকে তেমন স্পর্শ করতে পারেনি। হঠাৎ একটি উচ্ছল কণ্ঠস্বর তাকে চমকে দিল। এই যে একা একা খাচ্ছ যে, কাউকে অফার করবে না? আমি কিন্তু তোমার সাথে বসে খেতে এসেছি, যদি আপত্তি না থাকে। আরিয়ান মুখ তুলে দেখলো তার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সহপাঠী শিপ্রা। জিন্স টপস পরা চঞ্চল এই মেয়েটি নিতুর সাথে আরিয়ানের ঝগড়া দেখে অবাক হয়েছিল এবং আরিয়ানের স্পষ্টবাদিতা তাকে মুগ্ধ করেছিল। আরিয়ান হেসে বলল, আরে শিপ্রা, বসো বসো। একা একা খাচ্ছিলাম, কারণ অফার করার মতো কাউকে দেখিনি। তোমার কি টিফিন নেই, নাকি আমার টিফিনে বাঘ বসাতে এসেছো? শিপ্রা একটা চেয়ার টেনে আরিয়ানের ঠিক উল্টো দিকে বসলো, তার চোখে কৌতুক। আমার টিফিন আছে, কিন্তু তোমার মতো একা একা খেতে ভালো লাগে না। তুমি তো বেশ মজার মানুষ। নিতুর সাথে যেভাবে কথা বলছিলে তাতে আমি মুগ্ধ। ওর অহংকারটা যেভাবে ভেঙে দিয়েছো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। আরিয়ান হাসলো। মজার মানুষ নাকি পাগল সেটা সময় বলবে। তবে নিতুর মতো অহংকারী মানুষকে একটু কড়া কথা শোনালে বোধহয় খারাপ হয় না, কি বলো? শিপ্রা হেসে উঠল। তার হাসিটা ছিল খোলা হাওয়ার মতো, যা ক্যান্টিনের কোলাহলকেও ছাপিয়ে যাচ্ছিল। খারাপ তো হয় না, বরং ভালোই হয়। নিতু নিজেকে কিভাবে কে জানে। তুমি প্রথম দিনেই ওর অহংকার ভেঙে দিয়েছো। তোমার সাথে বন্ধুত্ব করা যায়, কি বলো? তুমি কি রাজি আমার সাথে বন্ধুত্ব করতে? এভাবে শিপ্রা আর আরিয়ানের বন্ধুত্ব জমে উঠল। প্রাণোচ্ছল শিপ্রা প্রথম দিন থেকেই আরিয়ানের পাশে ছিল, নতুন বন্ধু পেতেও তাকে সাহায্য করেছিল। তবে নিতুর রাগ কমেনি, বরং আরিয়ানকে কলেজ থেকে তাড়াতে সে তার দল বল নানাভাবে হেনস্থা করতে লাগলো। একদিন লাইব্রেরিতে বই খোঁজার সময় নিতু বন্ধুদের নিয়ে এসে উচ্চস্বরে আরিয়ানকে বিদ্রূপ করতে শুরু করলো। এই দেখ, এখানে কে এসেছে? জ্ঞানের আলো খুঁজতে এসেছি বুঝি? যার বাবা মা সামান্য পড়াশোনার খরচ জোগাতে পারে না, সে কি আর বইয়ের মর্ম বুঝবে? তোর তো বই কেনারও ক্ষমতা নেই, এখানে এসেছে ফাউল বই পড়তে। হাহ! তার কথায় ছিল চরম বিদ্রূপ। আরিয়ান তাদের কথা শুনেও না শোনার ভান করলো। সে একটা বই হাতে নিয়ে চলে যেতে চাইল, কিন্তু নিতুর এক বন্ধু, যে দেখতে বেশ সুঠাম দেহের অধিকারী, তার পথ আটকালো। ছেলেটির মুখে ছিল অহংকারী হাসি। কিরে, কথা কানে যায় না? আমরা যখন কথা বলি তখন মাথা নিচু করে শুনতে হয়। তুই কি কানে কম শুনতে পাস, নাকি ইচ্ছা করে শুনিস না? ছেলেটি তাচ্ছিল্যের সুরে বলল। আরিয়ান শান্তভাবে বলল, তোমাদের কথা শোনার জন্য আমি এখানে আসিনি। তোমরা নিজেদের কাজ করো, আমি এখানে আসছি বই পড়তে, তোমাদের বকবকানি শুনতে নয়। তার কণ্ঠে কোনো অস্থিরতা ছিল না, কেবল ছিল দৃঢ়তা। নিতু এবার এগিয়ে এসে আরিয়ানের হাত থেকে বইটি কেটে নিল। বই নিয়ে কি করবি? এসব তো তোর মতো গরিবদের জন্য নয়। যা, তোর বাবার কাছে গিয়ে পয়সা চেয়ে আন, তারপর বই কিনতে আসিস। পড়াশোনা করার স্বপ্ন দেখিস কেন রে ভিখারি? তোর মতো ছেলেরাই তো সমাজের বোঝা। নিতু বইটাকে যেন এক তুচ্ছ বস্তুর মতো করে দেখছিল। আরিয়ান শান্তভাবে বলল, তোমাদের মনে হয় টাকার জোরে সব কিছু পাওয়া যায়, কিন্তু জ্ঞান আর সম্মান টাকা দিয়ে কেনা যায় না। আর তোমাদের মতো মানুষেরাই সমাজের আসল বোঝা, যারা টাকা আর ক্ষমতা দিয়ে মানুষকে বিচার করে। আরিয়ানের এই কথায় নিতু যেন আবারও আঘাত পেল। নিতু তার হাতে থাকা বইটি আরিয়ানের সামনে ছুঁড়ে ফেলে দিল। বইটি মেঝেতে পড়ে একটি মৃদু শব্দ করল। দূর হ আমার সামনে থেকে, তোকে দেখে আমার গা ঘিন ঘিন করে। তোর মতো নিচু শ্রেণীর মানুষ আমার সামনে এসে দাঁড়াবে, এত সাহস পায় কোথায়? আরিয়ান বইটা তুলে নিল। তার চোখে এবার আর কৌতুক ছিল না, ছিল এক গভীর বিষাদ। সে কিছু না বলে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। শিপ্রা দূর থেকে সবটাই দেখছিল। তার মনটা খারাপ হয়ে গেল। সে আরিয়ানের দিকে এগিয়ে গিয়ে বলল, আরিয়ান, মন খারাপ করো না। ওরা বড্ড ছোট মনের মানুষ, এদের কথায় কান দিও না। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ দুটোতে একটা চাপা কষ্টও খেলা করছিল। আমার মন খারাপ নেই শিপ্রা, শুধু ভাবছি মানুষ এত নিচু মনে কীভাবে হতে পারে। এরা কি কখনো অন্যকে সম্মান করতে শিখবে না?
আরিয়ানের কণ্ঠে ছিল এক চাপা হতাশা। এরপর কলেজের দিনগুলো তার জন্য দুঃসহ হয়ে উঠল। নিতু আর তার সঙ্গীরা তাকে পদে পদে অপমান করতে লাগলো, ক্যান্টিনে, মাঠে, এমনকি ক্লাসের বাইরেও। ক্রমাগত অপমানে আরিয়ানের সহজ মন ভেঙে যাচ্ছিল। তার হাসি কমে বিষাদের ছায়া নেমে এলো চোখে। প্রাণোচ্ছল স্বভাব হারিয়ে সে দিন দিন চুপচাপ হয়ে গেল। একদিন সকালে ক্লাসে যাওয়ার পথে আরিয়ান দেখল নিতু বন্ধুদের নিয়ে করিডোরে দাঁড়িয়ে হাসাহাসি করছে। তাকে দেখে নিতু বিদ্রুপ আর অবজ্ঞায় ভরা হাসি হেসে বলল, এই তো স্যাসটা ছেলেটা আসছে। আজকে চুরি করতে এসেছে কে জানে, হয়তো আমাদের পকেট মারতে এসেছে, সাবধান। তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসলো। আরিয়ান তাদের পাশ দিয়ে মাথা নিচু করে চলেই যাচ্ছিল। তারা ইচ্ছা ছিল কোনো রকম ঝামেলা এড়িয়ে চলে যাওয়া, কিন্তু নিতুর এক বান্ধবী বেশ লম্বা সুঠাম দেহের, তার পথ আটকালো। তার চোখে মুখে এক ধরনের অহংকার খেলা করছিল। মেয়েটি তাচ্ছিল্যের সুরে বলল, এই দাঁড়া, এত গরিবের সাথে কথা বলতেও ঘৃণা হয়। তোর তো মনে হয় কলেজের ইউনিফর্ম কেনারও পয়সা নেই। এমন ছেঁড়া জামা পরে কলেজে আসার সাহস পাস কী করে? তার কণ্ঠস্বরে ছিল স্পষ্ট অবজ্ঞা। আরিয়ান এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার সমস্ত অপমান, রাগ, ক্ষোভ যেন একসঙ্গে ফেটে বের হলো। এতদিন ধরে চেপে রাখা যন্ত্রণা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। সে মুখ তুলে নিতুর দিকে তাকালো। তার চোখে তখন জল টলমল করছিল, কিন্তু তার কণ্ঠস্বরে ছিল এক তীব্র প্রতিবাদ, এক বুক ভরা যন্ত্রণা। তোমাদের কি আর কোনো কাজ নেই সারাদিন শুধু মানুষকে অপমান করা ছাড়া? তোমরা নিজেদের কি ভাবো? তোমরা কি মনে করো তোমাদের টাকা আর ক্ষমতার জোরে তোমরা যা খুশি তাই করতে পারো? তোমরা তো মানুষ নও, তোমরা একদল অমানুষ, যাদের মানুষের প্রতি কোনো সম্মান নেই। আরিয়ানের কণ্ঠস্বর কাঁপছিল, তার বুক ধরফর করছিল। নিতু আরিয়ানের এই প্রতিবাদে বিস্মিত হলো। সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, তারপর হেসে উঠল। তার হাসিটা ছিল নিষ্ঠুর আর ঠান্ডা। আমরা যা ভাবি তা তো তোর মতো ভিখারি বুঝবি না। তুই তো শুধু আমাদের জুতার তলার থাকার যোগ্য। তোর মতো ছেঁড়া জুতা পরা ছেলের মুখে এত বড় কথা মানায় না। তুই এই কলেজে থাকার যোগ্য নস। তোর মতো নিচু শ্রেণীর মানুষ আমাদের চোখের সামনে থাকলে আমার গা জ্বলে। আরিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। তার চোখের জল গড়িয়ে পড়ল। সেই জল ছিল অপমানের, রাগের আর এক নতুন সংকল্পের। সে দ্রুত পায়ে কলেজ গেটের দিকে হাঁটতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে যেন এক মুক্তির আকাঙ্ক্ষা। শিপ্রা তাকে পেছন থেকে ডাকল, আরিয়ান, আরিয়ান দাঁড়াও, ওদের কথায় কান দিও না। শিপ্রার আকুতি অগ্রাহ্য করে আরিয়ান থামল না। এই অপমানিত জীবন আর সইতে না পেরে সে কলেজ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল। সে জানতো না এই সিদ্ধান্তই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, প্রতিশোধের এক নতুন পথে তাকে নিয়ে যাবে। তার মনে তখন শুধু একটাই শপথ ছিল, একদিন সে এত বড় হবে যে যারা তাকে অপমান করেছে তাদের মাথা নিচু হয়ে যাবে। আরিয়ান চলে যাওয়ার পর কলেজ অদ্ভুত নীরবতায় ডুবে গেল। প্রথম দিকে নিতু খুশি হলেও ধীরে ধীরে এই নীরবতা তার কাছে পীড়াদায়ক হয়ে উঠল। আরিয়ানের শূন্য চেয়ারের দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত শূন্যতা অনুভব হতে লাগলো। এখানে তো বসে থাকতো ছেলেটা, তাকে কতই না অপমান করেছি। আরে আমি আমি এসব কি ভাবছি? ও তো একটা খ্যাত, আবর্জনা, গরিব। ওহ নিতু, কন্ট্রোল ইউরসেলফ। আরিয়ানের মুখটা তার মুখের ওপর দেওয়া কৌতুকপূর্ণ জবাবগুলো, এমনকি তার আত্মবিশ্বাসী ভঙ্গিমা, সব কিছু কেমন যেন নিতুর মনে দাগ কেটেছিল। যে ছেলেটাকে সে আবর্জনা বলে তাচ্ছিল্য করেছিল, সেই ছেলে কিনা এখন তার মনের এক কোণে জায়গা করে নিয়েছে। নিতুর অহংকার তাকে এই অনুভূতিটা প্রকাশ করতে দিচ্ছিল না। একদিন ক্যান্টিনে বসে নিতু তার বন্ধুদের সাথে কথা বলছিল। তাদের কথায় কোনো উচ্ছ্বাস ছিল না, বরং একটা চাপা বিষণ্ণতা ছিল। নিতুর এক বান্ধবী দীর্ঘশ্বাস ফেলে বলল, ইস, আজকাল কলেজটা কি বোরিং হয়ে গেছে বলতো। সেই ছেঁড়াটা চলে যাওয়ার পর যেন সব মজা শেষ। নিতু কিছুই বলল না, শুধু কফি কাপে চামচ ঘোরাতে লাগলো। তার মনেও একই কথা। সে নিজেও জানতো না কেন তার আরিয়ানকে মনে পড়ছে। সে মনে মনেই বলল, ছি, আমি কি ভাবছি? ওরকম একটা রাস্তা ছেলেকে নিয়ে আমি কেন ভাববো? অন্য এক বন্ধু বলল, হ্যাঁ রে, লোকটা যা মুখের উপর কথা বলতো না, বাবা যায় নিতুর মতো একজন কেউ সারিনি, কিন্তু লোকটাকেও খুঁজে বের করা উচিত ছিল। মজাটা কমে গেছে।
নিতুর মনে একটা চাপা উত্তেজনা কাজ করলো। সে ভাবলো, ওকে খুঁজে বের করব। কেন? আমার কি দরকার? কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত টান অনুভব করছিল। সে মাথা নাড়িয়ে বলল, যাক বাবা, ঝামেলা চুকেছে। ও থাকলে আমি মাথা তুলে হাঁটতে পারতাম না। যদিও তার কথাগুলো ছিল কঠোর, তার চোখ দুটো বারবার ক্যান্টিনের দরজার দিকে তাকাচ্ছিল, যেন আরিয়ান হঠাৎ করে ফিরে আসবে। এরপর থেকে নিতু নানাভাবে চুপি চুপি আরিয়ানের খোঁজ খবর নিতে শুরু করলো। সে কলেজের কর্মচারীদের কাছ থেকে আরিয়ানের বাড়ির ঠিকানা জোগাড় করলো, তার বাবার কাজের জায়গা সম্পর্কে জানার চেষ্টা করলো। ঠিকানা তো পেয়ে গেলাম, কিন্তু সে নিজে সরাসরি আরিয়ানের কাছে যেতে পারছিল না তার অহংকারের কারণে, কিন্তু তার ভেতরে একটা তীব্র আকর্ষণ কাজ করছিল। একদিন নিতু তার গাড়ি নিয়ে আরিয়ানের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সে দূর থেকে দেখলো আরিয়ানের বাড়ির সামনে জায়গাটা কেমন যেন পোড়া পোড়া। সে চমকে উঠল, তার মনে একটা অজানা ভয় ঢুকে গেল। সে গাড়ি থামিয়ে ড্রাইভারকে বলল, এখানে কি হয়েছে? একটু খোঁজ নিয়ে এসো তো। ড্রাইভার খোঁজ নিয়ে এসে বলল, ম্যাডাম, এ বাড়িটা নাকি আগুনে পড়ে গেছে, বাড়ির লোকগুলোও চলে গেছে, শুনলাম তাদের অনেক ক্ষতি হয়েছে। নিতুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে মনে মনে বলল, আগুন কি করে হলো? ওর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? না না, এমন হতে পারে না। তার মনে একটা অপরাধ বোধের কালো ছায়া পড়ল। তারপর থেকে নিতু আরিয়ানের সাথে দেখা করার জন্য ছটফট করতে লাগলো। সে ভাবতো, কি করে ওর সাথে দেখা করব? ওকে কি বলবো আমার অহংকার আমাকে বাধা দিচ্ছিল? কিন্তু তার মন যেন আরিয়ানের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। ওখানে অনেক লোক থাকায় নিতু ঘুরে যায়। 2 দিন কেটে গেছে, সে প্রায় আরিয়ানের পুরনো ক্লাসগুলোর সামনে দিয়ে হেঁটে যেত। হয়তো আরিয়ানের কোনো স্মৃতি তার চোখে পড়বে এই আশায়। তার বন্ধুদের সামনে সে আরিয়ানের প্রতি ঘৃণা দেখালেও একাকী মুহূর্তে তার চোখ দুটো ছলছল করে উঠত। একদিন সে তার এক বান্ধবীর সাথে ক্যাম্পাসে হাঁটছিল। তাদের কথোপকথন হঠাৎ আরিয়ানকে ঘিরে শুরু হলো। বান্ধবীটি জানতে চাইল, নিতু, তুই ওকে এত অপছন্দ করিস, অথচ ওর কথা এত ভাবিস কেন রে? আমি ওকে অপছন্দ করি বলেই ভাবি। আমি চাই না ওরকম একটা লোক এই কলেজের নাম খারাপ করুক। কিন্তু তার কণ্ঠস্বরে ছিল একটা দ্বিধা। সে জানতো তার এই ঘৃণাটা আর সত্যি নেই, তার বদলে অন্য কোনো এক অনুভূতি তার মনে জায়গা করে নিয়েছে। সে আরিয়ানকে আর অপমান করতে চাইতো না, বরং তার পাশে থাকতে চাইতো। এই নতুন অনুভূতি নিতুকে ভেতরে ভেতরে অস্থির করে তুলেছিল। তার অহংকারী সত্তা আর আরিয়ানের প্রতি তার আকর্ষণ, এই দুইয়ের মধ্যে এক নিরন্তর যুদ্ধ চলছিল। আরিয়ানের মুখের ওপর দেওয়া সে তীক্ষ্ণ জবাবগুলো, যা একসময় তাকে ক্ষিপ্ত করে তুলত, এখন যেন এক অদ্ভুত স্মৃতি হয়ে মৃতর মনকে নাড়া দিচ্ছে। তার ভেতরের অহংকার আরিয়ানের প্রতি তার অনুভূতির কথা স্বীকার করতে চাইতো না, কিন্তু তার মন বারবার আরিয়ানের দিকে ঝুঁকে পড়ত। একদিন কলেজ ছুটির পর নিতু গাড়ি নিয়ে ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ল আরিয়ানের ওপর। সে একটা ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। আরিয়ানের মুখটা বিষণ্ণ দেখাচ্ছিল, তার চোখে ছিল এক গভীর চিন্তার ছাপ। নিতু এক মুহূর্ত দেরি করলো না। সে ড্রাইভারকে বলল, গাড়ি থামান। গাড়িটা আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। আরিয়ান অবাক হয়ে গাড়ির দিকে তাকালো। নিতু জানালার কাঁচ নামিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তার মুখে তখন সে অহংকারী ভাবটা ছিল না, ছিল এক অদ্ভুত অস্থিরতা। আরিয়ান, নিতুর কণ্ঠস্বর মৃদু শোনালো। আরিয়ান চিনতে পেরেও কিছুটা অবাক হলো। আপনি এখানে? কিছু দরকার ছিল? নিতু গাড়ি থেকে নামলো। সে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো, তার হাতে একটা ছোট্ট পার্স। আমি আমি আসলে তোমাকে দেখে ভালো লাগলো। তুমি কলেজ ছেড়ে দিয়েছো? আরিয়ান কান ঝাঁকিয়ে বলল, হ্যাঁ দিয়েছি, ওখানে আর মন বসছিল না। আপনি ভালো আছেন তো? তার প্রশ্নটা ছিল নিতান্তই সৌজন্যমূলক। নিতু মাথা নিচু করে বলল, আমি ভালো নেই আরিয়ান, বিশ্বাস করো। তুমি চলে যাওয়ার পর থেকে আমার খুব খারাপ লাগছে। আমি জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে অনেক অপমান করেছি। তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখে জল ছলছল করছিল। আরিয়ান নিতুর এই রূপ দেখে অবাক হলো। সে এমন নিতুকে আগে কখনো দেখেনি। অসুখ কথা এখন থাক, যা হওয়ার হয়ে গেছে। না আরিয়ান, থাকতে পারে না। আমি জানি আমার ভুল কতটা বড় ছিল। আমি তোমার কাছে ক্ষমা চাইছি আরিয়ান। সেই দিন আমি যা যা বলেছিলাম তার জন্য আমি সত্যি অনুতপ্ত। নিতু তার হাত দুটো জোর করে ধরে বলল,
আমি বুঝতে পারিনি আমার কথাগুলো তোমাকে কতটা কষ্ট দিয়েছে। আমার অহংকার আমাকে অন্ধ করে রেখেছিল। আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। সে নিতুর মুখের দিকে তাকিয়ে তার চোখের সত্যটা বোঝার চেষ্টা করলো। ক্ষমা চাইছেন আপনি? যার কথায় মানুষ উঠে বসে সে কিনা আমার মতো একজন সাধারণ ছেলের কাছে ক্ষমা চাইছে? হ্যাঁ আরিয়ান, আমি ক্ষমা চাইছি। আমার বাবা খুব ক্ষমতাশালী। সেই ক্ষমতার দাপটে আমি সবাইকে তুচ্ছ মনে করতাম। কিন্তু তুমি অন্যরকম ছিলে। তুমি আমার মুখের উপর জবাব দিতে। প্রথম আমার খুব রাগ হতো, কিন্তু পরে আমি তোমার স্পষ্টবাদিতা পছন্দ করতে শুরু করি। নিতু আবেগের সাথে বলল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। আপনার ক্ষমা চাওয়াটা অদ্ভুত লাগছে। কি চান আপনি আমার কাছে? আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে একটু জানতে চাই। তুমি আমাকে ভুল বুঝেছো আরিয়ান। আমার ভিতরও একটা নরম মন আছে। আমি সবসময় এমন ছিলাম না। তার কণ্ঠস্বর আরো নরম হয়ে এলো। আরিয়ান কিছুটা দ্বিধা করলো, তারপর বলল, ঠিক আছে, তবে এখন নয়, আমি একটু ব্যস্ত আছি। তাহলে কখন, কোথায় দেখা করবে বলো? আমি যে কোনো জায়গায় যেতে রাজি আছি। নিতু প্রায় কাকুতি মিনতি করলো। তার চোখে ছিল এক গভীর আকুতি। আরিয়ান একটা ভিড়ের দিকের ক্যাফের দিকে ইশারা করে বলল, ঠিক আছে, এই ক্যাফেতে কাল বিকেলে 4টায়। আমি আসবো, অবশ্যই আসবো। নিতু দ্রুত বলল। তার মুখে একটা আশার আলো দেখা গেল। পরের দিন বিকেলে তারা ক্যাফেতে দেখা করলো। প্রথম দিকে তাদের মধ্যে একটা চাপা অস্বস্তি কাজ করছিল, কিন্তু ধীরে ধীরে সেই অস্বস্তি কেটে গেল। তারা দুজন কলেজ জীবনের গল্প করলো, নিজেদের স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে কথা বলল। নিতু আরিয়ানের সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারল সে শুধু আরিয়ানের প্রতি আকৃষ্ট হয়নি, সে আরিয়ানকে ভালোবেসে ফেলেছে। তার এই অনুভূতিটা এত গভীর যে তার অহংকার আর তাকে আটকে রাখতে পারছিল না। নিতু আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, তুমি কি জানো আমি কেন অধীর হয়ে উঠেছিলাম তোমার সাথে কথা বলার জন্য? আরিয়ান মাথা নাড়ল। না। আমি তোমাকে ভালোবাসি আরিয়ান। যেদিন তুমি কলেজ ছেড়ে গেলে সেই দিন থেকে আমার মনে হলো আমার জীবনের একটা অংশ হারিয়ে ফেলেছি। আমি তোমাকে ঘৃণা করতাম, কিন্তু সেই ঘৃণার আড়ালে কখন যে ভালোবাসা জন্ম নিয়েছে আমি নিজেও জানি না। নিতু তার হাতটা আরিয়ানের হাতের ওপর রাখল। তার চোখ দুটো ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আরিয়ান চমকে উঠল। নিতুর এমন অকপটের স্বীকারোক্তি তাকে হতবাক করে দিল। সে নিতুর হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। তার মনে তখন অনেক ভয় কাজ করছিল। নিতুর বাবার ক্ষমতা, তার পরিবারের পরিণতি, সবকিছু তার চোখের সামনে ভেসে উঠল। নিতু, তুমি কি বলছো এসব? তুমি জানো না তুমি কার মেয়ে আর আমি খেয়ে? আরিয়ানের কণ্ঠে ছিল এক চাপা অস্থিরতা। নিতু চোখ নামিয়ে বলল, আমি জানি আরিয়ান, আমি সব জানি, কিন্তু ভালোবাসা তো কোনো সামাজিক ভেদাভেদ মানে না। আমি শুধু তোমাকে চাই। আরিয়ান মাথা নেড়ে বলল, আমি দুঃখিত নিতু, এটা সম্ভব নয়, আমাদের মধ্যে সম্পর্ক হতে পারে না। তার কণ্ঠে ছিল দ্বিধা, কিন্তু দৃঢ়তাও। নিতু, আমি একজন সাধারণ ছেলে যার পরিবারে কোনো ক্ষমতা নেই, কোনো প্রতিপত্তি নেই। তোমার বাবা একজন প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি কি আমাদের সম্পর্ক মেনে নেবেন? নিতু আরিয়ানের দিকে তাকিয়ে রইল। তার চোখ ছলছল করছিল। আমি জানি আরিয়ান, আমি সব জানি। আমি তোমার পাশে থাকতে চাই। আমার বাবা যদি নাও মানেন, আমি তাকে বুঝাবো। প্রয়োজনে আমি তার বিরুদ্ধেও যাব। আরিয়ান মাথা নাড়ল। এটা তো সহজ নয় নিতু। তুমিও তো জানো না তোমার বাবার ক্ষমতা কতটা। তিনি চাইলে আমার জীবনটা নরক বানিয়ে দিতে পারেন, আমার পরিবারকে বিপদে ফেলতে পারেন। আমি চাই না আমার জন্য আমার পরিবার বিপদে পড়ুক। আমি তোমাকে ভালোবাসার জন্য প্রস্তুত আরিয়ান। তুমি কেন পিছিয়ে যাচ্ছ? আরিয়ান টেবিলের দিকে ঝুঁকে বসল। তুমি যখন আমাকে অপমান করতে, আমার পরিবারকে নিয়ে ঠাট্টা করতে, তখন আমার মনে হতো আমি যেন নরকে আছি। আমি জানি তোমার বাবা কতটা প্রভাবশালী, তোমার ভাইরা কতটা নিষ্ঠুর। আমি আমার পরিবারের উপর কোন বিপদ ডেকে আনতে পারবো না। নিতু আরিয়ানের হাতটা আবারও ধরল। আমি জানি আরিয়ান, আমি জানি আমার ভুল কতটা বড় ছিল, কিন্তু আমি এখন বদলে গেছি। আমি তোমাকে প্রতি মুহূর্তে অনুভব করি। আমি তোমাকে আমার পাশে চাই। তুমি কি আমাকে একটা সুযোগ দেবে না? আরিয়ান নিতুর চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক ধরনের অবিশ্বাস ছিল। সে ভাবছিল, এই সেই নিতু যে আমাকে আবর্জনা বলতো। নিতু, তুমিও তো আমার কথাটা বুঝতে পারছো না। দেখো, তুমি এখন আবেগে এসব বলছো, যখন আবেগ কেটে যাবে তখন বুঝতে পারবে।
আরিয়ানের কণ্ঠে ছিল এক গভীর যন্ত্রণা। নিতু চমকে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্লিজ আরিয়ান, আমাকে একটা সুযোগ দাও। আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি তোমাকে বোঝাবো যে আমার ভালোবাসা সত্যি। আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আরিয়ান কিছুক্ষণ নিতুর দিকে তাকিয়ে রইল। তার মনে তখন এক তীব্র দ্বন্দ্ব। একদিকে নিতুর ভালোবাসা, অন্যদিকে তার সামনের জীবনের। সে বুঝতে পারছিল না কী করবে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে নিতু, আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি, কিন্তু একটা শর্তে। যদি তোমার বাবা বা বাইরা আমার পরিবারে কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এই সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। আমি আমার পরিবারকে বিপদে ফেলতে পারবো না। নিতু আশার আলো দেখল। সে আরিয়ানের হাত ধরে বলল, আমি আছি আরিয়ান, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি আমার পরিবারকে সামলাবো। তোমাকে বিশ্বাস রাখতে হবে আমার উপর। জীবনে যাই হয়ে যাক, আমি তোমার পাশে থাকবো, এটা আমার ওয়াদা। আরিয়ান মাথা নেড়ে সায় দিল। তার মনে তখনও ভয় কাজ করছিল, কিন্তু নিতুর চোখে এসে এক অদ্ভুত ভালোবাসা দেখতে পেল। সে ঠিক করলো এই সম্পর্ককে একটা সুযোগ দেওয়া যেতে পারে। হয়তো ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে। এইভাবেই শুরু হলো তাদের ভালোবাসার পথ। যে যার মতো করে বাসায় গেল। একদিন রাতে নিতু তার রুমে একা শুয়ে আছে। তার মনে খুব শান্তি লাগছে। যাক, অবশেষে রাজি করাতে পারলাম। আমার ছটপটানি একটু হলেও কমেছে। নিতু শুয়ে শুয়ে আরিয়ানের কথাই ভাবছে। ছেলেটা গরিব, কিন্তু তার মনটা কত সুন্দর। এত অপমান করার পর ক্ষমা চাইতে ক্ষমা করে দিল। আর তার চেহারা, ইস, তখন মনটা চাইছিল গাল দুটো একটু টিপে দেই। আচ্ছা, ও এখন কি করছে? রাত অনেক হলো। রাতের খাবার খেয়েছো তো, নাকি খায়নি? কল করে জিজ্ঞাসা করব? না থাক, অনেক রাত হয়েছে, পরে আবার রাগ করবে। নিতু দ্বিধায় পড়ে গেল। কল করে জিজ্ঞাসা করেই নি, কি হবে, পরে দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। আরিয়ান নিতুকে ফোন করলো। 3 বার রিং হওয়ার পর আরিয়ান কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তোমার অহংকারী গার্লফ্রেন্ড বলছি। সেটা তো তুমি বটে। কেন কল করছো সেটা বলো। কি করছো? এটা জিজ্ঞেস করার জন্য কল করেছো? কেন, এমনিতে কি কল করতে পারি না? আমি সেটা বলিনি, আমি একটা বই পড়ছিলাম। তুমি? আমি শুয়ে শুয়ে তোমার কথা ভাবছিলাম। আচ্ছা, কি ভাবছিলে শুনি? ভাবছিলাম আমার অহংকারের কথা, কি থেকে কি হয়ে গেল। তারা দুজন আরো অনেক কথা বলল। তাদের প্রেম ধীরে ধীরে গভীর যেতে শুরু করলো। কিন্তু এই গভীর প্রেমে কি লুকিয়ে আছে কেউ জানে না। কেটে গেল 2টা সপ্তাহ। এক রাতে নিতু আরিয়ানকে কল করে বলল, আরিয়ান, কাল দেখা করতে পারবে? কেন? 2 দিন আগেই তো আমাদের দেখা হলো, এত তাড়াতাড়ি আবার দেখা করার কথা বলছো? কোনো বিশেষ কারণ? না, বিশেষ কোনো কারণে, এমনিতেই দেখা করতে ইচ্ছে করছে। মন চায় সারাদিন তোমাকে দেখতে। তাই? হুম। ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করব, কিন্তু গোপনে, কেউ যেন জানতে না পারে। নিতুর কণ্ঠস্বর উচ্ছ্বাসিত। বলল, সত্যি আরিয়ান, আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দিবে না। কোথায় দেখা করব বলো? কলেজের আশেপাশে নয়, আর কোনো জনবহুল জায়গাতেও নয়। আমাদের এমন একটা জায়গায় খুঁজে বের করতে হবে যেখানে কেউ আমাদের দেখবে না। নিতু ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, ঠিক আছে, আমি জানি এমন একটা জায়গা। গ্রাম থেকে একটু বাইরে মাঠে একটা পুরনো ঘর আছে, যেখানে তেমন কেউ যায় না। আমরা সেখানে দেখা করতে পারি। আরিয়ান রাজি হলো। তাদের গোপন দেখাটা ছিল সে পুরনো ঘরের ছায়ায়। পরের দিন তারা সেই ঘরটিতে দেখা করলো। প্রথম দিকে দুজনেই একটু অস্বস্তিতে ছিল, কিন্তু ধীরে ধীরে সেই অস্বস্তি কেটে গেল। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলল, একে অপরের স্বপ্ন আর ভয়গুলো ভাগ করে নিচ্ছে। তারা এই জায়গায় কিছুদিন পর পর দেখা করতে শুরু করলো, কিন্তু তারা জানে না যে তাদের পেছনে একজোড়া চোখ লেগে আছে। একদিন তারা পাশে একটা পুরনো গাছের নিচে বসেছিল। মৃদু বাতাসে গাছের পাতা নড়ছিল, আর তাদের কথোপকথন যেন আরো গভীর হচ্ছিল। নিতু আরিয়ানের কাঁধে মাথা রেখে বলল, জানো আরিয়ান, আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন আমি ভাবতেও পারিনি যে তুমি আমার জীবনের এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তোমাকে অপমান করতে আমার একটু দ্বিধা হতো না, আর এখন ভাবলেই নিজেকে ঘৃণা হয়। তার কণ্ঠস্বরে ছিল এক গভীর অনুশোচনা। আরিয়ান নিতুর হাতটা ধরে বলল, আমিও ভাবিনি কিন্তু তোমার মতো একজন অহংকারী মেয়েকে আমি কখনো ভালোবাসতে পারবো।
এটা আমার কল্পনার বাইরে ছিল, কিন্তু তোমার মধ্যে যে একটা নরম মন আছে সেটা আমি এখন বুঝতে পারছি। নিতু মাথা তুলে আরিয়ানের দিকে তাকালো, তার চোখে জল এসে গেল। তুমি আমাকে ক্ষমা করেছো আরিয়ান? সত্যি? আমি তোমার ভুলগুলোকে বলতে চেষ্টা করছি নিতু, কিন্তু তোমার ভালোবাসা আমাকে একটা নতুন আশার আলো দেখাচ্ছে। তারা প্রায় বিকেলে বা সন্ধ্যার পর নিরিবিলি পার্ক বা কোনো নদীর পাড়ে দেখা করত। এই গোপন সাক্ষাৎগুলো তাদের সম্পর্ককে আরও মজবুত করেছিল। তাদের ভালোবাসার বাঁধন দিনে দিনে গভীর হচ্ছিল। তারা ভবিষ্যতে স্বপ্ন দেখত, একসঙ্গে নতুন জীবন শুরু পরিকল্পনা করত। একদিন তারা একটা ছোট্ট পাহাড়ি টিলার উপরে দেখা করলো। সন্ধ্যা নেমে আসছিল, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছিল, তার লাল আভা ছড়িয়ে পড়ছিল চারিদিকে। আরিয়ান নিতুকে জড়িয়ে ধরে বলল, তার কণ্ঠে ছিল এক রসিকতা। এই যে নিতু ম্যাডাম, আপনার বাবা যদি আমাদের সম্পর্কের কথা জানতে পারেন তাহলে কি তিনি আমাকে জেলে পাঠাবেন নাকি সরাসরি ফাঁসি দেবেন? কিন্তু তার গভীরে একটা চাপা ভয় কাজ করছিল। নিতু আরিয়ানের বুকে মাথা রেখে বলল, তোমার কি আমাকে বিশ্বাস হয় না আরিয়ান? আমি তোমাকে কথা দিয়েছি, তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমার বাবাকে আমি বোঝাবো, আর যদি তিনি না শুনেন তাহলে আমি তোমার জন্য সব কিছু ছেড়ে যেতে রাজি আছি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। আরিয়ান নিতুর চুল আছড়ে দিল। তুমি তো খুব সাহসী মেয়ে দেখছি। তোমার বাবা তো তোমাকে চোখে হারান, তোমাকে ছেড়ে দিতে দেখলে কি করবেন ভেবেছো? ভাবিনি, তবে ভাবছি। তোমার সাথে থাকার জন্য আমি সব বিপদ মোকাবেলা করতে রাজি আছি। তুমি শুধু আমার পাশে থেকো। নিতু আরিয়ানের হাত ধরে বলল। আরিয়ান নিতুর দিকে তাকিয়ে হাসল। আমি তোমার পাশে আছি নিতু, সবসময় থাকবো। তাদের কথোপকথনগুলো এমন রোমান্টিক আর স্বপ্নীল ছিল, তারা দুজন যেন নিজেদের একটা অন্য জগৎ তৈরি করে ফেলেছিল, যেখানে বাইরের কোনো চিন্তা বা ভয় তাদের স্পর্শ করতে পারত না। এই গোপন প্রেম তাদের জীবনকে নতুন অর্থ দিচ্ছিল। তারা একে অপরের সঙ্গ উপভোগ করত আর প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইতো। তাদের ভালোবাসা যেন এক গোপন নদীর মতো বয়ে চলছিল, যার খবর কেউ জানতো না। নিতু আর আরিয়ানের প্রেম দিন দিন গভীর হচ্ছিল। তারা তাদের ভালোবাসা গোপন রাখতে সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু তাদের মনের বাঁধন এমন মজবুত হয়েছিল যে একে অপরের সঙ্গ ছাড়া তারা এই মুহূর্তেও থাকতে পারত না। এই গোপন দেখাগুলো তাদের জন্য ছিল অক্সিজেনের মতো। একদিন নিতু আরিয়ানকে ফোন করে বলল, আরিয়ান, আজকে তুমি একটু অন্যরকম জায়গায় দেখা করতে পারবে? আমার মনে হচ্ছে আমাদের একটু নির্জন জায়গায় যাওয়া দরকার। আরিয়ান কিছুটা চিন্তিত হয়ে বলল, কোথায় নিতু? এমন কোনো জায়গা যেখানে কেউ আমাদের দেখবে না? নিতু হাসল। হ্যাঁ, এমন একটা জায়গা আছে, শহরের একটু বাহিরে। একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে। ছোটবেলায় আমি আর আমার ভাইরা ওখানে খেলা করতাম। এখন আর কেউ যায় না। এটা খুব নির্জন, আর কেউ আমাদের দেখবে না। আরিয়ান ইতস্তত করে বলল। পরিত্যক্ত বাড়ি, সেটা কি নিরাপদ হবে? তার মনে একটা চাপা উদ্বেগ ছিল। চিন্তা করো না আরিয়া, ওটা একদম নিরাপদ। আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি, তুমি চলে এসো। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত উত্তেজনা। আরিয়ান রাজি হলো। বিকেলে সে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পৌঁছালো। বাড়িটা সত্যি পরিত্যক্ত, চারপাশে আগাছা জন্মেছে, জানালার কাঁচ ভাঙা। ভেতরে পরিবেশটা কেমন যেন রহস্যময়। আরিয়ান যখন বাড়ির ভেতর ঢুকলো, নিতু আগেই সেখানে অপেক্ষা করছিল। নিতু হাসি মুখে আরিয়ানের দিকে এগিয়ে এলো। আরিয়ান, এসে গেছো? দেখেছো কত সুন্দর জায়গা, কেউ আমাদের বিরক্ত করবে না। আরিয়ান মৃদু হেসে বলল। হ্যাঁ সুন্দর বটে, তবে একটু ভুতুরে। তারা দুজন হাত ধরে বাড়ির ভেতর প্রবেশ করলো। ভেতরে ধুলোর আস্তরণ, পুরোনো আসবাবপত্র এলোমেলো পড়ে আছে। তারা একটি ভাঙা সিঁড়ি পেয়ে দোতলায় উঠল। দোতলায় একটি বড় ঘরে তাদের বসার মতো জায়গা ছিল। জানালার কাঁচ ভাঙা থাকায় সূর্যের আলো প্রবেশ করছিল, যা ঘরটিকে আলোকিত করে তুলেছিল। এদিকে বাহিরে কিছুটা দূরে একজন ফোনে কথা বলছে। ভাই, ওরা দুজন এখানে আছে, আমি নিজ চোখে দেখেছি। ফোনের অপর প্রান্ত থেকে একজনের কণ্ঠের স্বর শোনা গেল। ঠিক আছে, তুই নজর রাখ, আমরা আসছি। তারা দুজন একটি ভাঙা চেয়ারে বসে কথা বলতে শুরু করলো। তাদের কথোপকথনে ছিল ভালোবাসার গভীরতা আর ভবিষ্যতের স্বপ্ন। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাচ্ছিল নিজেদের জগতে। সময় যেন থমকে গিয়েছিল। আরিয়ান নিতুর হাত ধরে বলল, জানোনি তো, কখনো ভাবিনি তোমার মতো একজন মেয়েকে এত ভালোবাসতে পারবো। তোমার অহংকার আমাকে দূরে ঠেলে দিলেও তোমার ভেতরে এই সরলতা আমাকে
কাছে টেনে এনেছে। নিতু আরিয়ানের কাঁধে মাথা রাখলো। আমিও ভাবিনি আরিয়ান, তোমার মতো একজন স্পষ্টবাদী মানুষকে আমি জীবনে ভালোবাসতে পারবো। তুমি আমার জীবনে আসা সবচেয়ে সুন্দর ঘটনা। আরিয়ান নিতুর চুলে হাত বোলাতে লাগলো। তাদের মধ্যে আবেগ বাড়তে লাগলো। তারা একে অপরের চোখের গভীরে তাকিয়েছিল। ধীরে ধীরে তাদের ঠোঁট একে অপরের কাছে আসতে লাগলো। 4 ঠোঁট এক হয়ে গেল। সেই চুম্বন ছিল ভালোবাসার, আবেগের আর গভীরতার এক নিদর্শন। আরিয়ান আলতো করে নিতুর ঘাড়ের পেছন দিকে হাত বোলাচ্ছে, আর নিতু আরিয়ানের চুল খামচে ধরে আছে। নিতু আরিয়ানের স্পর্শে পাগল হয়ে যাচ্ছে। তারা আরও গভীরে যেতে চাইলো, একে অপরের আরও কাছাকাছি আসতে চাইলো। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের মনে হলো এটা ঠিক হচ্ছে না। এই মুহূর্তে আমি ভুল করছি। না, এটা করা ঠিক হবে না। আমি এত দূর এগোতে পারি না। তার ভেতরের ভয় তাকে আঁকড়ে ধরল। আরিয়ান নিজেকে কিছুটা সরিয়ে নিল। তার মুখটা চিন্তিত দেখাচ্ছিল। নিতু, আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। তার কণ্ঠে ছিল দ্বিধা। নিতু আরিয়ানের দিকে তাকিয়ে বিস্ময় ভরা চোখে বলল, কি হয়েছে আরিয়ান? তুমি কি কিছু ভুল ভাবছো? তার চোখে তখনও ভালোবাসার রেশ লেগেছিল। আরিয়ান মাথা নাড়ল। না, ভুল ভাবছি না। শুধু মনে হচ্ছে আমাদের আরও সংযত হওয়া উচিত। আমাদের সম্পর্কটা এখনও অনেক ঝুঁকির মধ্যে আছে। তার কণ্ঠস্বরে ছিল একটা গভীর উদ্বেগ। নিতু কিছুটা হতাশ হলো, কিন্তু আরিয়ানের কথাগুলো বুঝতে পারল। সে তার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আরিয়ান, তুমি যখন বলছো। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে একটা খসখসে শব্দ শোনা গেল। আরিয়ান আর নিতু চমকে উঠল। তারা দুজনেই দরজার দিকে তাকালো। তাদের মনে একটা অজানা ভয় কাজ করলো। বাইরে পায়ের শব্দ স্পষ্ট হচ্ছিল। আরিয়ান দ্রুত নিতুর হাত ধরে ফিসফিস করে বলল, কেউ আসছে মনে হচ্ছে। ঠিক তখনই দরজার কাছে দুটো ছায়া দেখা গেল। একজন হিংস্র চোখ তাদের দিকে তাকিয়েছিল। সেই চোখগুলো ছিল নিতুর ভাই এবং তার চাচাতো ভাই। তাদের মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি। তাদের হাতে ছিল লোহার রড আর মুখে ছিল চরম ক্রোধ। আরিয়ান আর নিতু বুঝতে পারলো তারা ধরা পড়েছে। তাদের গোপন প্রেম আর গোপন রইল না। আরিয়ানের মনে একটা বড় আঘাত লাগলো। সে বুঝতে পারলো যে ভয়ের কারণে সে সম্পর্ক গড়াতে চাইছিল না, সে ভয়টাই সত্যি হলো। যখন নিতুর ভাই আর চাচাতো ভাইয়ের কণ্ঠস্বর শোনা গেল, তখন আরিয়ান আর নিতু দুজনেই ভয়ে জমে গেল। তাদের চোখের সামনে দুটো ভয়ঙ্কর মুখে ভেসে উঠল। নিতুর বড় ভাই তারিক আরিয়ানের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, এই তোরা এখানে কি করছিস? এই রাস্তার ছেলেটা এখানে কি করছে আমার বোনের সাথে? তার চোখ দুটো রাগে লাল হয়ে গিয়েছিল। আরিয়ানের চাচাতো ভাই ফাহিম আরিয়ানের দিকে এগিয়ে এসে তার কলার চেপে ধরল। তোকে না কতবার মানা করেছি আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করবি না। তোরা এত সাহস কোথা থেকে আসে যে তুই আমার বোনের সাথে এমন নোংরামি করিস? তার হাতে একটা লোহার রড ছিল, যা দেখে আরিয়ান ভয়ে কেঁপে উঠল। নিতু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া প্লিজ কিছু করো না, ও আমাকে কিচ্ছু করেনি। তার কণ্ঠস্বর তখন কান্নায় ভেঙে যাচ্ছিল। তারিক নিতুর দিকে ঘুরে এক থাপ্পড় মেরে বলল, চুপ কর, তোর মুখে কোনো কথা শুনতে চাই না। এই নোংরা ছেলেটা তোকে ভুল পথে চালিত করছে, আমরা সব দেখেছি। ফাহিম আরিয়ানকে সজোরে ধাক্কা দিল। আরিয়ান দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেল। ফাহিম রড দিয়ে আরিয়ানকে এলো পাতারি মারতে শুরু করলো। আরিয়ান ব্যথায় কুঁকড়ে উঠল। নিতু চিৎকার করে উঠল, প্লিজ ভাইয়া, ওকে মেরো না, ওর কোনো দোষ নেই ভাইয়া। তারিক নিতুকে টেনে সরিয়ে নিয়ে বলল, তুই চুপ কর। এই ছেলেটাকে আজ আমি এমন শিক্ষা দেব যাতে সে আর কখনো কারো বোনের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। আরিয়ানের চোখে তখন সব কিছু ঝাপসা হয়ে আসছিল। তারিক আর ফাহিম তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। নিতু কান্নায় ভেঙে পড়ল। গাড়িটা নিতুদের বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই আরিয়ান দেখল বাড়ির সামনে অনেক লোক জড়ো হয়েছে। নিতুর বাবা এলাকার প্রভাবশালী মেম্বার তার রাগী মুখে দাঁড়িয়ে আছেন। আরিয়ানকে দেখে তার চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছিল। মেম্বার সাহেব এগিয়ে এসে আরিয়ানকে দেখতেই ফাহিম আর তারিক বলল, কি হয়েছে? একে কোথায় পেয়েছিস? ফাহিম আরিয়ানকে ধাক্কা দিয়ে নিচে নামিয়ে বলল, বাবা, এই নোংরা ছেলেটা নিতুকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছিল পরিত্যক্ত বাড়িতে। ওরা ফাহিমের কথায় মেম্বার সাহেবের চোখ দুটো আরো বড় হয়ে উঠল। মেম্বার সাহেব রাগে আরিয়ানের দিকে তেড়ে এসে তার গালে সজোরে থাপ্পড় মারলেন। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে এমন নোংরামি করিস? তোর মতো রাস্তার ছেলেকে আমি আজ মেরেই ফেলবো। আরিয়ান মেম্বার সাহেবের পায়ের কাছে পড়ে গেল। তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
মেম্বার সাহেব তার উপর লাথি মারতে শুরু করলেন। উপস্থিত সবাই চুপ করে দেখছিল। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন মহিলা চিৎকার করে ছুটে এলেন। আমার ছেলে, ওকে মারবেন না সাহেব, আমার নিরাপরাধ ছেলেকে মারবেন না। আরিয়ান মুখ তুলে দেখল তার মা নিতুদের বাড়িতে কাজ করেন। মায়ের চোখে তখন জল, মুখে এক গভীর উদ্বেগ। তিনি আরিয়ানের দিকে ছুটে আসতে চাইলেন, কিন্তু মেম্বার সাহেবের লোকেরা তাকে আটকে দিল। আরিয়ানের মা কাকুতি মিনতি করতে লাগলো। মেম্বার সাহেব, ওকে মারবেন না, ও কোনো দোষ করেনি, ও খুব ভালো ছেলে। মেম্বার সাহেব ভিনায় চোখ কুঁচকে বললেন, তোমার ছেলে ভালো। তোমার ছেলে আমার মেয়ের ইজ্জত নষ্ট করেছে। তুমি জানো তোমার ছেলে কি করেছে? না, ও এমন করতে পারে না, আমার ছেলে এমন নয়। আরিয়ানের মা কাঁদতে কাঁদতে বলল। ঠিক তখনই আরিয়ানের বাবাও সেখানে ছুটে এলেন। তার মুখটা ভয়ে সাদা হয়ে গেছিল। তিনি আরিয়ানের মাকে সরিয়ে মেম্বার সাহেবের কাছে হাত জোড় করে দাঁড়ালেন। মেম্বার সাহেব, ওকে ক্ষমা করে দিন, ও ভুল করে ফেলেছে, আমরা আপনার পায়ে পড়ছি। মেম্বার সাহেব রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, ক্ষমা? এর কোনো ক্ষমা নেই। এই ছেলেকে আমি আজ শেষ করে দেব। ফাহিম আর তারিক আবারও আরিয়ানকে মারতে উদ্যত হলো। আরিয়ানের মা চিৎকার করে উঠল। ওকে মারবেন না, আমার ছেলে ভুল করেছে, ওকে মাফ করে দিন। তাদের চিৎকার আর কান্না শব্দে পরিবেশ ভারী হয়ে উঠল। আরিয়ান শুধু ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু তার চোখ দুটোতে তখনও একটা চাপা অভিমান ছিল। আরিয়ানকে মারধরের পর নিতুর বাবা মেম্বার সাহেব তাকে টেনে তুলে দাঁড় করালেন। আরিয়ানের মুখ দিয়ে রক্ত পড়ছিল, জামা ছিঁড়ে গিয়েছিল। মেম্বার সাহেব এবার নিতুকে ডাকলেন, যে ভয়ে কাঁপতে কাঁপতে সেখানে এসেছিল। নিতুর চোখে তখনও জল, কিন্তু তার মুখটা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। মেম্বার সাহেব নিতুর দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন, নিতু, সত্যি করে বল, এই ছেলেটা কি তোর পিছু নিয়েছিল? তোকে ভুল বুঝিয়ে প্রেমের ফাঁদে ফেলেছে, নাকি তুই নিজের ইচ্ছায় এই নোংরা ছেলের সাথে সম্পর্ক করেছিস? নিতু আরিয়ানের দিকে একবার তাকালো। আরিয়ানের চোখে তখনও আকুতি ছিল। সে আশা করছিল নিতু সত্যি বলবে, কিন্তু নিতুর চোখ আবারও তার বাবা আর ভাইদের দিকে গেল। তাদের রাগান্বিত মুখগুলো দেখে নিতুর মনে একটা চাপা ভয় কাজ করলো। সে তার বাবার ক্ষমতার ভাইদের নির্মমতার কথা ভাবলো। এক মুহূর্তে তার সমস্ত ভালোবাসা যেন ভয়ের কাছে হেরে গেল। সে বুঝতে পারল, সত্যি বললে তার নিজের কি হবে আর আরিয়ানের কি হবে। নিতু মাথা নিচু করে কাঁপতে কাঁপতে বলল, বাবা, আমি আমি ওর পিছনে যাইনি, ওই আমার পিছনে পড়েছিল। ও আমাকে ভুলভাল বুঝিয়ে তার প্রেমে ফাঁসিয়েছে। আমি ওকে চাইনি বাবা, ও আমাকে জোর করে ওই পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়েছিল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা, কিন্তু তার কথাগুলো ছিল আরিয়ানের জন্য তীব্র আঘাত। আরিয়ান এই কথা শুনে হতবাক হয়ে গেল। তার কানে যেন বজ্রপাত হলো, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নিতু, তুমি এটা কি বলছো? তুমি তুমি মিথ্যা বলছো। তার চোখে তখন অবিশ্বাস আর এক গভীর যন্ত্রণা। মেম্বার সাহেব রাগে আরিয়ানের দিকে তেড়ে গেলেন। শুনলি, আমার মেয়ে তোকে চায় না। তুই আমার মেয়ের সাথে নোংরামি করেছিস। তোর মতো ছেলেকে আমি শেষ করে দেব। আরিয়ানের বাবা মাও নিতুর কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। আরিয়ানের মা নিতুর দিকে তাকিয়ে বলল, মা, তুমি এটা কি বলছো? আমার ছেলে এমন নয়, ও তোমাকে ভালোবাসে, ও তোমাকে জোর করে নিয়ে যাবে কেন? নিতু আরিয়ানের মায়ের দিকে মুখ তুলে একবার তাকালো, কিন্তু কোনো কথা বলল না। তার চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গিয়েছিল। আরিয়ান তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, নিতু, তুমি আমার সাথে এমন করতে পারলে? তুমি সব যেন এমন মিথ্যা বললে? তার মনে তখন প্রশ্নের ঝড় বইছিল। মনে মনে বলল, কেন নিতু এমন বললো? ও কি আমাকে ভালোবাসতো না? নাকি ও এতটাই ভীতু যে নিজের ভালোবাসার জন্য লড়তেও পারলো না? মেম্বার সাহেব তারিক আর ফাহিমকে নির্দেশ দিলেন, এই ছেলেকে টেনে নিয়ে যায় এর বাড়িতে, আর ওর বাড়িটা আজই চালিয়ে দিবি। ওর পরিবারকে এমন শিক্ষা দিবি যাতে তারা আর কখনো আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। আরিয়ানের মা আর বাবা কান্নায় ভেঙে পড়লেন। আরিয়ানের মা নিতুর পায়ে পড়ে বললেন, মা, তুমি এমনটা বলো না, আমার ছেলেকে বাঁচাও, ও নিরপরাধ। নিতু নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে জল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। তার এই নিস্তব্ধতা আরিয়ানের কাছে আরও বেশি যন্ত্রণাদায়ক ছিল। আরিয়ান বুঝতে পারল নিতু তাদের সম্পর্কের কথা অস্বীকার করছে তার নিজের জীবন বাঁচানোর জন্য। এটা ছিল এক নির্মম বিশ্বাসঘাতকতা। আরিয়ান আর নিতুর দিকে তাকালো না। তার চোখে তখন ঘৃণা আর অবিশ্বাস ছাড়া আর কিছুই ছিল না। ফাহিম আর তারিক আরিয়ানকে টেনে হিচড়ে নিয়ে যেতে শুরু করলো।
আরিয়ান তাদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার শক্তি ছিল না। তার চোখে তখনও নিতুর বিশ্বাসঘাতকতার ছবি ভাসছিল। আরিয়ানকে টেনে হিঁচড়ে তারিক আর ফাহিম তাদের বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করলো। আরিয়ানের বাবা মা তাদের পিছু পিছু দৌড়াচ্ছিলেন, প্রাণপণে আরিয়ানকে বাঁচানোর চেষ্টা করছিলেন। তাদের কান্নার চিৎকারে গ্রামের নীরব পরিবেশ ভারী হয়ে উঠল। তারিক আরিয়ানকে ধাক্কা দিয়ে তার বাড়ির উঠানে ফেলে দিল। ফাহিম এগিয়ে এসে আরিয়ানকে আরও কয়েকটা লাথি মারল, রড দিয়ে মুখে আঘাত করলো, সাথে সাথে রক্ত বেয়ে পড়ল। তোর এত সাহস? তুই আমাদের বোনের দিকে চোখ তুলে তাকাস? তোর মতো গরিবের জন্য এটাই প্রাপ্য। আরিয়ানের বাবা আর মা ছুটে এলেন। আরিয়ানের মা ফাহিমের পায়ে পড়ে বলল, ওকে মারবেন না, ও আর কখনো এমন করবে না। ফাহিম তারিককে বলল, যা, কেরোসিনের আগুন নিয়ে আয়। আজ এই বাড়িটা জ্বালিয়ে দিব, এই পরিবারকে গ্রাম থেকে বিতাড়িত করব। তারিক দ্রুত ভেতরে গিয়ে কেরোসিনের ক্যান আর ম্যাচের কাঠি নিয়ে এলো। তারা কেরোসিন ঢালতে শুরু করলো। আরিয়ানের বাবা মা চিৎকার করে কাঁদতে লাগলেন। আরিয়ান রক্তাক্ত অবস্থায় উঠোনে পড়েছিল। তার চোখ তখনও তারিক আর ফাহিমের দিকে। তার মনে তখন ঘৃণা আর প্রতিশোধের আগুন চলছিল। সে মনে মনে বলতো, আমি তোমাদের এর প্রতিশোধ নেব। একদিন আমি এত বড় হব যে তোমরা আমার পায়ের নিচে এসে পড়বে। আগুনের লেলিহান শিখা যখন আরিয়ানদের টিনের চালার বাড়িতে লাগলো, তখন আরিয়ানের ছোট্ট বোন রিয়া ঘর থেকে দৌড়ে বের হয়ে এলো। তার বয়স তখন মাত্র 16 বছর। সে ভয়ে চিৎকার করে উঠল। ফাহিম রিহাকে দেখে এগিয়ে গেল, তার মুখে একটা কুৎসিত হাসি। হা হা, এই যে ছোট বোনটি, তোর ভাইয়ের মতো তুইও খুব সাহসী মনে হচ্ছে। সে রিয়াকে ধরে তার সম্মানে আঘাত করলো। রিয়ার কাঁধে হাত রেখে একটানে রিয়ার কাপড় ছিঁড়ে ফেললো। সঙ্গে সঙ্গে রিয়া চিৎকার করে উঠল, 2 হাত বুকের উপর চেপে ধরলো। এলাকাবাসীরা চেয়ে চেয়ে দেখছিল, কেউ কিছু বলল না, কারণ সবাই জানে মেম্বারের ক্ষমতা সম্পর্কে। সবাই নিজের হাত দিয়ে চোখ থাকলো। রিয়ার আর্তনাদ আরিয়ানের কানে বাজলো। আরিয়ান চিৎকার করে উঠল, রিয়া, আমার বোনকে ছেড়ে দে। কিন্তু তার শরীরে তখন এতটাই দুর্বল ছিল যে সে নড়তেও পারছিল না। আরিয়ানের বাবা কোনো মতে রিয়াকে ফাহিমের কাছ থেকে কেড়ে নিলেন। রিয়ার চোখে তখন আতঙ্ক আর লজ্জা। সে তার বাবার পেছনে লুকিয়ে পড়ল। আরিয়ানের বাবা তার মা রিয়াকে নিয়ে গ্রাম ছেড়ে পালাতে লাগলেন। তাদের ঘর তখন দাও দাও করে চলছিল। গ্রামের মানুষজন দূরে দাঁড়িয়ে এই নির্মম দৃশ্য দেখছিল, কিন্তু ভয়ে কেউ এগিয়ে এলো না। আরিয়ানের বাবা সবাইকে নিয়ে হাঁটতে শুরু করলেন। তাদের একমাত্র আশ্রয় ছিল ঢাকার এক বস্তিতে, আরিয়ানের ফুপুর বাড়ি। আরিয়ানের ফুপু বহু আগে ওই গ্রামে মেম্বার সাহেবের বাড়িতে কাজ করতেন। তিনি সেই সময় মেম্বার সাহেবের নিষ্ঠুরতা সম্পর্কে জানতেন। তারা পায়ে হেঁটে অনেক দূর যাওয়ার পর একটা বাসে উঠল। আরিয়ান বাসের জানালার বাইরে তাকিয়ে দেখল, তার গ্রামটা যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। তার মনে তখন এক গভীর বিষাদ আর এক ঘৃণা। সে মনে মনে শপথ নিল, একদিন আমি ফিরে আসব, আর সেদিন আমি তোদের এই সব অপমানের প্রতিশোধ নেব। এই গ্রামের প্রত্যেককে আমি চিনিয়ে দেব, এই আরিয়ানকে। ঢাকায় আরিয়ানের ফুপুর ছোট্ট বস্তির বাড়িতে যখন তারা পৌঁছালো, তখন রাত গভীর। ক্লান্ত আর পরিশ্রান্ত আরিয়ান, তার মা, বাবা, বোন, রিয়া। আরিয়ানের ফুপু তাদের দেখে বিস্মিত হলেন। তাদের বিধ্বস্ত চেহারা আর পোড়া কাপড়ের গন্ধ তাকে সবটা বুঝিয়ে দিল। আরিয়ানের বাবা কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বললেন, কিভাবে তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে রিয়াকে অপমান করা হয়েছে। ফুপু তাদের কান্না শুনে নিজেও কাঁদতে লাগলেন। তিনি তাদের আশ্রয় দিলেন, কিন্তু তার মনেও এক অজানা ভয় কাজ করছিল। আরিয়ান তখনও বিধ্বস্ত, তার চোখে ঘুম ছিল না। বোনের দিকে তাকিয়ে এসে দেখলো রিয়া চুপচাপ একটা কোণে বসে আছে। তার মুখটা ফ্যাকাশে, চোখে কেমন একটা শূন্য দৃষ্টি। আরিয়ানের মনে তখনও নিতুর বিশ্বাসঘাতকতা আর তার পরিবারের নির্মমতার ছবি ভাসছিল। আরিয়ান তার বোনের কাছে গিয়ে বসলো। রিয়া, তুই ঠিক আছিস তো? তার কণ্ঠস্বর ছিল নরম। রিয়া মুখ তুলে তাকালো, তার চোখে জল টলমল করছিল। আমি ঠিক নেই ভাইয়া, কি হয়ে গেল এটা আমার সাথে? আমি কি দোষ করেছিলাম? আরিয়ান তার বোনের হাত ধরল। না রিয়া, তুই কোনো দোষ করিসনি, ওরা মানুষ নামের নরপশু। কিন্তু আমি আর মুখ দেখাতে পারবো না ভাইয়া। তার চোখে ছিল এক গভীর লজ্জা আর যন্ত্রণা। আরিয়ান রিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার নিজের মনও তখন ব্যথায় ভারাক্রান্ত। সে জানতো না তার বোন কতটা গভীরে ডুবে গেছে এই অপমানের সাগরে। রাত যখন আরও গভীর হলো, ফুপু সবাইকে ঘুমানোর জন্য অনুরোধ করলেন। আরিয়ান কোনো মতে চোখ বুঝলো, কিন্তু তার চোখে ঘুম ছিল না। সকাল হওয়ার আগেই ফুপুর আর্তনাদ শোনা গেল।
আরিয়ান, আরিয়ান, দেখ কি হয়েছে। আরিয়ান ধরফর করে উঠে বসলো। সে দেখলো ফুপু রিয়ার পাশে বসে কাঁদছেন। আরিয়ান ছুটে গিয়ে দেখলো রিয়া নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। তার চোখে তখনও সেই শূন্য দৃষ্টি। সে আত্মহত্যা করেছে। আরিয়ানের বাবা মা ছুটে এলেন। রিয়ার দেহ দেখে তারা পাথরের মতো জমে গেলেন। তারপর কান্নায় ভেঙে পড়লেন। তাদের একমাত্র মেয়ে, যে কিনা এত অল্প বয়সে এমন নির্মম পরিণতি বরণ করলো। ফুপুও বিলাপ করছিলেন। আরিয়ান পাথরের মতো বসে রইল। তার চোখে তখন কোনো জল ছিল না, ছিল কেবল এক তীব্র শূন্যতার প্রতিশোধের আগুন। তার বোনকে হারানোর যন্ত্রণা তাকে আরো কঠিন করে তুলল। এই সব কিছুর জন্য সে নিতর পরিবারকে দায়ী করলো। তার রাগ, ঘৃণা আর ক্ষোভ যেন পাহাড় সমান হয়ে উঠল। কষ্ট নেমে এলো আরিয়ানের জীবনে। বিকেলে রিয়ার দাফন কাফন সম্পন্ন হলো 1 সপ্তাহ পর। একদিন সবাই বারান্দায় বসে রিয়ার চিন্তা করছিল। আরিয়ান উঠে দাঁড়ালো। তার মুখটা কঠিন দেখাচ্ছিল। আমি আর এখানে থাকবো না, আমি বিদেশে যাব। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়। সেখানে কোনো দ্বিধা ছিল না। আরিয়ানের মা কাঁদতে কাঁদতেই বললেন, কোথায় যাবি বাবা? আমাদের আর কে আছে? আমি এমন এক জায়গায় যাব যেখানে কেউ আমাকে চিনবে না, যেখানে আমি নিজেকে নতুন করে করতে পারবো। আর একদিন ফিরে আসবো যখন আমার কাছে এমন ক্ষমতা থাকবে যা দিয়ে আমি তাদের ধ্বংস করে দিতে পারবো, যারা আমার বোনের জীবন কেড়ে নিয়েছে। আরিয়ানের কণ্ঠে ছিল এক নতুন সংকল্পের আগুন। আরিয়ানের বাবা তার দিকে তাকিয়ে বললেন, কিন্তু বাবা, বিদেশ যাওয়ার টাকা কোথায় পাবি? আমাদের কাছে তো কিছুই নেই। আরিয়ান তার ফুপুর দিকে তাকালো। তার চোখে তখন দৃঢ়তা। ফুফু, তুমি আমাকে টাকা জোগাড় করে দাও, আমি যে কোনো কাজ করব, কিন্তু আমি বিদেশে যাব। ফুপু আরিয়ানের চোখে সেই সংকল্প দেখতে পেলেন। তিনি জানতেন এই ছেলেকে এখন আর কেউ আটকাতে পারবে না। তার মনেও এক চাপা যন্ত্রণা ছিল, কিন্তু তিনি আরিয়ানের এই জেদকে সম্মান করলেন। আরিয়ানের ফুপু আরিয়ানের চোখে সেই প্রতিশোধের আগুন আর জেদ দেখতে পেয়েছিলেন। তিনি জানতেন এই মুহূর্তে আরিয়ানকে আটকানো অসম্ভব। রিয়ার অকাল মৃত্যু যেন আরিয়ানকে আরও বেশি কঠিন আর সংকল্পবদ্ধ করে তুলেছিল। ফুপু যদিও খুব গরিব ছিলেন, কিন্তু তিনি আরিয়ানের জন্য কিছু করার সংকল্প নিলেন। সকালে ফুপু আরিয়ানকে কাছে ডাকলেন। আরিয়ান, আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু তোর এই জেদ দেখে আমি তোকে খালি হাতে ফেরাতে পারবো না। আরিয়ান ফুপুর দিকে তাকালো। তার মনে তখন আশা আর হতাশার এক মিশ্র অনুভূতি। ফুপু কোত্থেকে যেন কিছু টাকা দিয়ে বলল, এইগুলো আমার শেষ সম্বল। তোর ফোপা মারা যাওয়ার পর থেকে আমি এগুলো জমিয়েছি। এগুলো দিয়ে তুই বিদেশে যেতে পারিস। আরিয়ান অবাক হয়ে গেল। ফুফু, এগুলো তোমার শেষ সম্বল, আমি এগুলো নিতে পারবো না। তুমি এগুলো কিভাবে জোগাড় করলে? তার চোখে ছিল কৃতজ্ঞতা। ফুপু হাসলেন, তার চোখে জল। তোর জন্য আমি সব দিতে পারি বাবা। তুই আমার কাছে নিজের ছেলের মতো। আর রিয়ার মৃত্যুর পর আমি চাই তুই তোর জীবনটাকে নতুন করে গুছিয়ে এনে গড়িয়ে এনে যা। এই টাকাগুলো দিয়ে তুই তোর স্বপ্নটা পূরণ কর, আর একদিন আমাদের মুখ উজ্জ্বল করিস। আরিয়ান ফুপুকে জড়িয়ে ধরল। তার চোখে জল এসে গেল। আমি তোমার এই ঋণ কোনোদিনও ভুলবো না ফুফু। আমি কথা দিচ্ছি, আমি একদিন ফিরে আসবো, আর সেদিন আমি তোমাদের সব ঋণ শোধ করে দেব। কয়েকদিনের মধ্যেই আরিয়ান বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করে ফেলল। তার বাবা মা তাকে বিদায় জানাতে বিমানবন্দরে এলেন। তাদের চোখে ছিল জল, কিন্তু তারা আরিয়ানের স্বপ্নকে সমর্থন করলেন। আরিয়ান তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, চিন্তা করো না, আমি ভালো থাকবো আর একদিন ফিরে আসবো। মা কেঁদে বললেন, সাবধানে থাকিস বাবা, নিজের খেয়াল রাখিস। বাবা আরিয়ানের কাঁধে হাত রেখে বললেন, তুই পারবি বাবা, আমাদের বিশ্বাস আছে তোর উপর। প্লেনে উঠল। তার গন্তব্য ছিল ইউএসএ। নতুন এক দেশ, নতুন এক জীবন, নতুন এক সংগ্রাম। তার চোখে ছিল এক দৃঢ় সংকল্প, এক অদম্য জেদ। ইউএসএতে পৌঁছে আরিয়ান প্রথমে একটি প্যাকেজিং কোম্পানিতে কাজ শুরু করলো। 7 ঘন্টা ডিউটি আর বাংলাদেশি টাকায় মাত্র 30,000 টাকা স্যালারি। কিন্তু আরিয়ান দমে গেল না। তার হাতে অনেকটা সময় থাকতো। সে ভাবল, এটুকু টাকা দিয়ে কি হবে? আমাকে আরও পরিশ্রম করতে হবে, প্রতিশোধের জন্য অনেক অর্থের প্রয়োজন হবে। আরিয়ান পাশাপাশি আরও এক্সট্রা কাজ করার সিদ্ধান্ত নিল। দিনে প্যাকেজিং, রাতে রেস্টুরেন্টের ওয়েটার, আবার সকালে পেপার বিলি। সে কোনো কাজকে ছোট মনে করলো না। তার একটাই লক্ষ্য ছিল টাকা জমানো। কঠোর পরিশ্রম আর ধৈর্য দিয়ে সে প্রতিদিন কাজ করতে লাগলো। প্রথম কয়েক মাস খুবই কষ্ট করে কাটলো। নতুন দেশ, নতুন পরিবেশ, সব কিছু মিলিয়ে আরিয়ানের জীবনটা কঠিন হয়ে উঠল। কিন্তু তার মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল।
যখনই তার কষ্ট হতো তার বোনের মুখটা তার চোখের সামনে ভেসে উঠত, আর সে ভাবতো নতুন করেও শক্তিও পেত। আরিয়ান নিজেকে বলল, কষ্ট কর আরিয়ান, এই কষ্ট একদিন তোর সাফল্যের সিঁড়ি হবে। মনে রাখিস, যারা তোকে অপমান করেছে তাদের একদিন তুই বুঝিয়ে দিবি তোর আসল ক্ষমতা কী। মাস শেষে দেখা গেল গ্রামের সেই গরিব ছেলেটা সব মিলিয়ে ৮০ থেকে ৯০ হাজার টাকা রোজগার করছে। এই টাকা সে জমিয়ে রাখতো ভবিষ্যতের জন্য। তার স্বপ্ন ছিল বড় কিছু করার, তার প্রতিশোধ নেওয়ার। সে জানতো অর্থ আর ক্ষমতা ছাড়া এই সমাজে কোনো মূল্য নেই। আরিয়ানের কঠোর পরিশ্রম আর বুদ্ধির জোরে দিনগুলো দ্রুত কাটতে লাগলো। দেখতে দেখতে ২ বছর পেরিয়ে গেল। এই ২ বছরে সে শুধু টাকা জমায়নি, নিজেকেও অনেক বদলে ফেলেছিল। তার মধ্যে এক অসাধারণ দৃঢ়তা আর আত্মবিশ্বাস তৈরি হয়েছিল। তার যোগাযোগ দক্ষতাও অনেক বেড়েছিল। আরিয়ান তার জমানো টাকা দিয়ে ওখানকারই একটা লোকাল রিয়েল এস্টেট বিজনেস ইনভেস্ট করার সিদ্ধান্ত নিল। তার বন্ধু শিপ্রার কাছ থেকে সে রিয়েল এস্টেট সম্পর্কে কিছু জেনেছিল। আরিয়ানের বিশ্বাস ছিল রিয়েল এস্টেট ব্যবসায় সে সফল হবে। প্রথম দিকে বিনিয়োগ করাটা বেশ ঝুঁকির মনে হয়েছিল, কিন্তু আরিয়ান কোনো ঝুঁকি নিতে ভয় পেত না। তার তীক্ষ্ণ বুদ্ধি আর ঝুঁকি নেওয়ার মানসিকতা তাকে এগিয়ে নিয়ে গেল। সে কয়েক বছরে ওখানকার কয়েকজন লোকাল বিজনেসম্যানের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তারা আরিয়ানের বুদ্ধিমত্তায় কঠোর পরিশ্রমে মুগ্ধ হয়েছিল। একদিন আরিয়ান তার এক পরিচিত বিজনেসম্যানের সাথে কথা বলছিল। Aryan, you are an incredible intelligent boy. Your decision to invest in this real estate business is very good. I am by your side. থ্যাংক ইউ স্যার, আই বিলিভ দ্যাট উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড দ্য রাইট ডিসিশন এনিথিং ইজ পসিবল। আরিয়ান দিনে প্যাকেজিংয়ের কাজ, রাতে ওয়েটারের কাজ, আর হাতে সময় থাকলে রিয়েল এস্টেটের কাজ, সব কিছু মিলিয়ে এক অসাধারণ রুটিন তৈরি করে ফেলেছিল। সে একটুও সময় নষ্ট করতে চাইতো না। তার একটাই লক্ষ্য ছিল সফল হওয়া। রিয়েল এস্টেট থেকে ধীরে ধীরে টাকা আসতে শুরু করলো। প্রথমে লাখ, তারপর কোটি টাকা নয়, ডলার আসতে শুরু করলো। আরিয়ানের ছোট্ট ছোট্ট বিনিয়োগগুলো বড় সম্পদে রূপান্তরিত হলো। তার নাম মার্কেটে ধীরে ধীরে পরিচিত হতে শুরু করলো। সে আরও বিনিয়োগ করলো। তার ব্যবসা বাড়তে লাগলো। আরিয়ানের একটা নামি দামি কোম্পানি গড়ে উঠলো। তার কোম্পানির নাম ছড়িয়ে পড়লো শুধু আমেরিকাতেই নয়, আন্তর্জাতিক বাজারেও তার নাম পরিচিত হতে লাগলো। সবাই জানতো আরিয়ান একজন পরিশ্রমী আর বুদ্ধিমান ব্যবসায়ী, যে শূন্য থেকে উঠে এসেছে। একদিন নিজের ব্যস্ত সময় থেকে সময় বের করে আরিয়ান পার্কে ঘুরতে গেল। সেখানে এক জোড়া কাপলকে দেখলো, যারা একে অপরের হাত ধরে হাসছিল। সেই দৃশ্য দেখে প্রথমে আরিয়ানের মনে নিতুর জন্য একটা চাপা কষ্ট জেগে উঠল। সে ভাবলো, নিতু এখন কোথায় আছে? সে কি ভালো আছে? কিন্তু মুহূর্তেই সে কষ্ট রাগে পরিণত হলো। তার মনে পড়ল নিতুর বিশ্বাসঘাতকতার কথা, তার বোনের আত্মহত্যার কথা। আরিয়ান মনে মনে বলল, না, আমি ওদের ভুলবো না, আমি তাদের ক্ষমা করব না। সে সিদ্ধান্ত নিল ও কয়েকদিন পরে দেশে ফিরবে। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছিল। সে স্থির করলো যারা তার জীবনকে নরক বানিয়েছিল তাদের জীবন সে ধ্বংস করে দেবে। নিতুর কেন সেদিন তাকে ধোঁকা দিল, সেই প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে নেবে। তার মনে তখনও সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল। কেন নিতু এমন করলো? তার চোখ দুটোতে তখন এক কঠিন দৃঢ়তা। সে জানতো এবার তার কোনো ভুল হবে না, সে তার প্রতিশোধ পূরণ করবে। আরিয়ান একদিন তার রুমে বসে ইনভেস্টমেন্টের কিছু অ্যানালাইসিস করছিল। তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ফুপুর নাম দেখে আরিয়ানের বুকটা ধরফর করে উঠল। একটা অজানা আশঙ্কায় তার মনটা ছেয়ে গেল। সে দ্রুত ফোনটা ধরল। আরিয়ান জিজ্ঞেস করলো, ফুফু কেমন আছো? বাবা মা কেমন আছে? ফুপুর কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। আরিয়ান, বাবা, তোর বাবা আর নেই রে। আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে গেল। তার পৃথিবীটা যেন মুহূর্তেই থেমে গেল। কি বলছো ফুফু? কি হয়েছে বাবার? তার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। ফুপু কাঁদতে কাঁদতে বললেন, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আরিয়ান, তোর বাবা আর নেই। আরিয়ান বিশ্বাস করতেই পারছিল না। তার বাবা, যিনি সবসময় তার পাশে ছিলেন, তাকে আগলে রেখেছিলেন, সে মানুষটা আর নেই। তার চোখে তখন কোনো জল ছিল না, ছিল কেবল এক গভীর শূন্যতা। তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। ফুফু আমি এক্ষুনি আসছি। কোনো মতে বলল আরিয়ান। তার মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছিল, বাবা আর নেই। বিমানবন্দরের পথে যেতে যেতে আরিয়ানের মনে তার বাবার স্মৃতিগুলো ভেসে উঠল। তার বাবা কিভাবে তাকে ছোটবেলায় সাইকেল চালানো শিখিয়েছিলেন, কিভাবে হাতে ধরে স্কুলে নিয়ে যেতেন, আর কিভাবে শেষবারের মতো কাঁধে হাত রেখে বলেছিলেন, তুই পারবি বাবা।
বাবার সেই বলিষ্ঠ হাত, সেই ভরসা আর কোনোদিন পাবে না আরিয়ান। তার মনে হলো তার প্রতিশোধের লড়াই বাবার অনুপ্রেরণাটাই ছিল সবচেয়ে বড় শক্তি। এখন সেই শক্তি যেন তার থেকে কেড়ে নেওয়া হলো। ঢাকায় পৌঁছে আরিয়ান সরাসরি ফুপুর বাড়িতে গেল। তার মা সেখানে বসে কাঁদছিলেন। মায়ের মুখের দিকে তাকিয়ে আরিয়ান নিজেকে আর ধরে রাখতে পারল না। সে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, আরিয়ানের মা তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। তোর বাবা চলে গেল রে আরিয়ান, আমাদের ছেড়ে চলে গেল। আমরা কি নিয়ে বাঁচবো এখন? আরিয়ান তার বাবাকে দেখল। শান্ত মুখে শুয়ে আছেন তিনি। তার মুখটা তখনও হাসির রেশ লেগেছিল, যা আরিয়ানকে বারবার মনে করিয়ে দিচ্ছিল তার বাবার শেষ কথাগুলো। আরিয়ানের বুক ফেটে যাচ্ছিল। তার মনে হলো তার প্রতিশোধের আগুন যেন আরও বেশি দাউ দাউ করে জ্বলে উঠল। এইসব কিছুর মূলে যারা, তাদের সে কিছুতেই ছাড়বে না। তার বাবা, তার বোনকে হারানোর যন্ত্রণা তাকে আরও বেশি দৃঢ় করে তুলল। আরিয়ান নিজের হাতেই তার বাবার দাফন কাফন সম্পন্ন করলো। সে কখনো ভাবেনি যে 6 বছর পর এইভাবে দেশে ফিরবে, কিন্তু ভাগ্য বারবার তার পরীক্ষা নিচ্ছে। বাবার মৃত্যুর 10 দিন পর আরিয়ান যে একসময় সকলের অপমানে কলেজ ছেড়েছিল, নিটুর বিশ্বাসঘাতকতার, বোনের আত্মহত্যার শোকে বুকে নিয়ে দেশে ছেড়েছিল, সেই 10 দিন আগে দেশে ফিরেছে। দীর্ঘ 6 বছর পর আমেরিকার রিয়েল এস্টেট সাম্রাজ্যের মুকুটহীন রাজা হিসেবে। তার চেহারায় তখন আর সেই সহজ সরল আর গ্রাম্য ভাব ছিল না। তার পরনে দামি স্যুট, হাতে বিলাসবহুল ঘড়ি আর চোখে এক তীক্ষ্ণ দৃষ্টি। সব কিছুর মাঝে তার মাথায় বাবা কথা ছাড়া আর কিছুই ছিল না। আজ 10 দিন পর সব কিছু শান্ত, সব হারানোর যন্ত্রণা আর এক অদম্য জেদ। এখন বাড়ি থেকে বের হওয়ার সময় আরিয়ানকে ঘিরে ছিল তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা, যারা প্রত্যেকেই সুঠাম দেহের অধিকারী। তাদের দৃশ্য পদক্ষেপ আরিয়ানের ক্ষমতা ও প্রভাবের জানান দিচ্ছিল। আরিয়ান তার বিলাসবহুল গাড়িতে বসেছে। তার চোখ ছিল বাইরে, কোচির চেনা শহরটাকে নতুন করে দেখছিল। তার মনে পড়ছিল এই শহরের প্রতিটি কোণায় লুকিয়ে থাকা পুরনো স্মৃতিগুলো। সেই কলেজ, সেই ক্যান্টিন, নিতুর অপমান, নিতুর ভালোবাসা, তারপর বিশ্বাসঘাতকতা, তাই ভাইদের নিষ্ঠুরতা, সব যেন চোখের সামনে ভেসে উঠছিল। আরিয়ানের মুখটা কঠিন হয়ে উঠল। তার ব্যক্তিগত সহকারী রবিন আরিয়ানের দিকে তাকিয়ে বলল, স্যার, আমরা এখন আপনার পুরনো বাড়ির দিকে যাচ্ছি, সব প্রস্তুতি নেওয়া আছে। আরিয়ান মৃদু মাথা নাড়ল। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, ঠান্ডা। না রবিন, আগে আমার পুরনো বাড়ির দিকে নয়, আগে নিতুদের বাড়িতে যাব। রবিনের চোখে বিস্ময় ফুটে উঠল। স্যার, এখনই? আপনি কি শিওর? আরিয়ান জানালার বাইরে তাকিয়ে বলল, আমি এই দিনটার জন্য 6 বছর অপেক্ষা করেছি রবিন। আমার চোখের সামনে আমার বাবা আর বোনের স্মৃতিগুলো এখনও তাজা। যারা এই সব কিছুর জন্য দায়ী, তাদের সাথে হিসাব চুকিয়ে তবে আমি শান্তিতে থাকতে পারবো। তার চোখ তখন এক তীব্র প্রতিশোধের আগুনে জ্বলছিল। গাড়িটা ঝড়ের গতিতে শহরের প্রধান সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল। আরিয়ান তার ফোন বের করে কিছু ফাইল দেখতে লাগলো। ফাইলগুলোতে ছিল নিতুর বাবার সব অবৈধ কার্যকলাপের প্রমাণ, তার ভাইদের অপকর্মের বিস্তারিত তথ্য। আরিয়ান সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তার মনে তখন কোনো দ্বিধা ছিল না। তার লক্ষ্য ছিল একটা প্রতিশোধ। আরিয়ান অনুভব করছিল তার বুকের ভেতরের আগুনটা যেন আরও বেশি দাউ দাউ করে জ্বলছে। সে জানে এই পথটা সহজ হবে না, কিন্তু সে প্রস্তুত। সে তার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্য প্রস্তুত। তার মনে পড়ল তার বাবার শেষ কথাগুলো। তুই পাবি বাবা। আরিয়ানের ঠোঁটের কোণে এক কঠিন হাসি ফুটে উঠল। সে পারত, এবং সে আজ সেটাই প্রমাণ করবে। সূর্য অস্ত যাচ্ছিল। তার সেই সালের শহরটা কেমন যেন ধূসর লাগছিল। আরিয়ান তার ঘড়ির দিকে তাকালো, বিড়বিড় করে বলল, সময় এসে গেছে। আরিয়ানের গাড়ি যখন নিতুদের বিশাল প্রাসাদের মতো বাড়ির গেটে এসে থামলো, তখন সেখানে একটা চাপা উত্তেজনা তৈরি হলো। এলাকার মেম্বার হিসেবে নিতুর বাবার দাপট আজও কমেনি। বাড়ির গেটে কয়েকজন প্রহরী ছিল, যারা আরিয়ানের বিলাসবহুল গাড়ি আর তার সাথে থাকা দেহরক্ষীদের দেখে কিছুটা হতবাক হয়ে গেল। আরিয়ান গাড়ি থেকে নামলো। তার মুখে ছিল এক কঠিন আত্মবিশ্বাস, চোখে জল ছিল প্রতিশোধের আগুন। তার পরনে ছিল কালো স্যুট, যা তার ব্যক্তিত্বকে আরও দৃঢ় করে তুলেছিল। তার পিছনে দাঁড়ানো দেহরক্ষীরা যেন তার ক্ষমতার জানান দিচ্ছিল। বাড়ির গেট খুলে ভেতরে ঢুকতেই আরিয়ান দেখল নিতুর বাবা মেম্বার সাহেব আর তার ছেলে ও ভাতিজা তারিক আর ফাহিম বাইরে লনে দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখে তাদের মুখে প্রথমে বিস্ময়, তারপর তার ছেলের হাসি ফুটে উঠল। তারা আরিয়ানকে চিনতে পারছিল না, বা চিনলেও বিশ্বাস করতে পারছিল না। মেম্বার সাহেব তারিককে ঠাট্টার সুরে বললেন, এই ছোকরাটা কে রে?
দেখতে তো বেশ সাহেব সেজে এসেছে। মনে হচ্ছে কোনো ফকির হঠাৎ লটারি পেয়েছে। তারিক আর ফাহিম আরিয়ানের দিকে তাকিয়ে হাসতে লাগলো। ফাহিম বলল, আরে বাবা, এ তো সেই কলেজ ছেড়ে পালিয়ে যাওয়া ভিখারি। কোথায় ছিলি রে এতদিন? মনে হচ্ছে কোনো দোকানে কাজ করছিস, তাই না? আরিয়ান তাদের দিকে এক ঝলক তাকালো। তার মুখে কোনো হাসি ছিল না, ছিল এক কঠিন দৃঢ়তা। হ্যাঁ, আমি সেই ভিখারি, তবে আজ আমি আর ভিখারি নেই, আমি ফিরে এসেছি। তার কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু দৃঢ়। মেম্বার সাহেব হাসতে হাসতে বললেন, ফিরে এসেছিস কি করতে? আমার বাড়ির সামনে ভিক্ষা চাইতে? যা, এখান থেকে চলে যা। তোর মতো লোককে আমার বাড়ির সামনে দেখতেও ঘৃণা লাগে। আরিয়ান এক পা এগিয়ে গেল। আমি এখানে ভিক্ষা চাইতে আসিনি মেম্বার সাহেব, আমি এসেছি আমার ভাবনা বুঝে নিতে আর আপনাদের কৃতকর্মের ফল দেখাতে। ঠিক তখনই মেম্বার সাহেবের ফোন বেজে উঠল। তিনি বিরক্তি নিয়ে ফোনটা ধরলেন। হ্যালো, কি বলছিস? আমি মেম্বার সাহেব কথা বলছি। তার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। ফোনের ওপাশ থেকে ভেসে আসা কথা শুনে মেম্বার সাহেবের মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। তার হাত কাঁপতে শুরু করলো। কি? আমি আর মেম্বার নেই? এটা কি করে সম্ভব? আমার ক্ষমতা। তিনি ফোনটা নামিয়ে রাখলেন। তার মুখটা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তিনি আরিয়ানের দিকে তাকিয়ে কাঁপতে শুরু করলেন। আরিয়ান মৃদু হাসল। সেই হাসিটা ছিল ব্যঙ্গের প্রতিশোধের। কি হলো মেম্বার সাহেব, আপনার মুখটা এমন কেন? মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়েছে আপনার মাথায়। আপনার ক্ষমতার দাপট হঠাৎ কোথাও উদয় হয়ে গেল। মেম্বার সাহেব ফোঁস করে বললেন, তুই তুই কি করেছিস? এটা তোর কাজ, তাই না? তার চোখ দুটো তখন ক্রোধে জ্বলছিল। আরিয়ান হাত দুটো প্যান্টের পকেটে রেখে বলল, আমার কাজ? আমি তো কেবল আপনাদের অন্যায়ের বিচার চেয়েছি। আপনার ক্ষমতা আজ থেকে শেষ মেম্বার সাহেব, আর আপনার ছেলে মেয়েদের ক্ষমতা দণ্ড আজ থেকে আর কাজ করবে না। ফাহিম রেগে মেগে এগিয়ে এসে আরিয়ানকে মারতে উদ্যত হলো। তোর এত সাহস, তুই আমাদের বাবার ক্ষমতা নিয়ে কথা বলিস? আরিয়ান চোখের পলকে ফাহিমের হাতটা চেপে ধরল। তার মুখের হাসিটা আরো তীক্ষ্ণ হলো। সাহস? সাহসটা সেদিন দেখেছি যখন আমার বোনের সম্মান নিয়ে চিনেমিনি খেলেছিলি। আজ আমি তোদের সেই সাহস দেখাবো। মেম্বার সাহেব আর তারিক স্তম্ভিত হয়ে গেল। আরিয়ানের ক্ষমতা আর আত্মবিশ্বাস তাদের অবাক করে দিল। তারা বুঝতে পারছিল তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটা সে পুরনো ভিখারি আরিয়ান নয়, সে এখন অন্য কেউ, এক অজানা শক্তিশালী মানুষ। আরিয়ানের হাতে ফাহিমের হাতটা যেন লোহার শিকলে বাঁধা পড়ছিল। ফাহিম আরিয়ানকে মারতে এসে নিজেই হতবাক হয়ে গেল। আরিয়ানের চোখে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল, যা ফাহিমের চোখে ধরা পড়ল। ফাহিম চিৎকার করে বলল, ছাড় আমার হাত, তোর এত সাহস! আরিয়ান ফাহিমের হাতটা সজোরে মোচড় দিল। ফাহিমের মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল। আরিয়ান তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। সাহস? সাহস তো সেদিন ছিল যখন তোরা আমার অসহায় বোনের সম্মান নিয়ে চিনেমিনি খেলেছিলি। সাহস তো সেদিন ছিল যখন তোরা আমার বাবাকে মারধর করে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছিলি। আরিয়ানের কণ্ঠস্বর ছিল কঠিন, পাথরের মতো। তারিক ফাহিমকে সাহায্য করতে এগিয়ে এলো। এই, তোর এত বড় সাহস, আমাদের ভাইয়ের গায়ে হাত দিয়েছিস? আরিয়ান এক মুহূর্ত দেরি না করে তারিককে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তারপর ফাহিমের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে ফাহিমকে এলো পাথারে মারতে শুরু করলো। ফাহিমের মুখে, নাকে, মাথায় আঘাত করতে লাগলো। তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মেম্বার সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগলেন, আরিয়ান, ওকে মেরো না, ওকে মেরো না প্লিজ। আরিয়ান যেন তখন অন্য এক মানুষ। তার চোখে কোনো দয়া ছিল না, কেবল ছিল বছরের পর বছর ধরে জমে থাকা প্রতিশোধের আগুন। সে ফাহিমকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। ফাহিম মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে রইল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে নিতু ছুটে এলো। তার পরনে ছিল একটা সাধারণ কাপড়, মুখটা ফ্যাকাশে। তার চোখে তখন কোনো অহংকার ছিল না, ছিল কেবল ভয় আর উদ্বেগ। সে তার ভাইয়ের মুমূর্ষু অবস্থা দেখে চিৎকার করে উঠল, ভাইয়া, কি হচ্ছে এসব? আরিয়ান, তুমি এটা কি করছো? নিতু ছুটে এসে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান মারধর থামিয়ে নিতুর দিকে তাকালো। 6 বছর পর তাদের প্রথম মুখোমুখি দেখা। নিতুর চোখ দুটো তখনও সেই মায়াময় ছিল, কিন্তু তার মুখে ছিল এক গভীর বেদনা। আরিয়ান তাকে শেষবার দেখেছিল একজন বিশ্বাসঘাতক হিসেবে, যে কিনা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। কিন্তু এখন তার চোখে সেই নিতুকেই দেখছিল, যাকে সে একসময় গভীরভাবে ভালোবেসেছিল।
নিতু আরিয়ানের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে গেল। আরিয়ানের এই নতুন রূপ দেখে সে বিস্মিত হলো। সেই পুরনো আরিয়ান যে সব সময় হাসতো, কমিক কথা বলতো, সে আজ এক শক্তিশালী প্রতিশোধ পরায়ণ বিলিয়নার। তার চোখ দুটোতে আরিয়ানের জন্য এক তীব্র ভালোবাসা জেগে উঠল। তার মনে পড়ল তাদের গোপন সাক্ষাতের কথা, তাদের ভালোবাসার মুহূর্তগুলো। আরিয়ান, নিতুর কণ্ঠস্বর কাঁপছিল, তার চোখে জল এসে গেল। তুমি তুমি ফিরে এসেছো? আরিয়ান নিতুর দিকে এগিয়ে গেল, তার মুখে তখনও সে কঠিন অভিব্যক্তি। হ্যাঁ, আমি ফিরে এসেছি নিতু। তোমার পরিবারের কৃতকর্মের হিসাব চুকানোর জন্য আমি ফিরে এসেছি। নিতু আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসলো, তার চোখ থেকে অঝরে জল পড়ছিল। আমি জানি আরিয়ান, আমি সব জানি। আমার বাবা আর ভাইয়েরা তোমার সাথে খুব অন্যায় করেছে, কিন্তু আমি আমি তোমাকে ভালোবাসি আরিয়ান। আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। তার কণ্ঠে ছিল আকুতি। আরিয়ান নিতুর দিকে তাকিয়ে রইল, তার মনে তখন এক তীব্র দ্বন্দ্ব। একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে নিতুর ভালোবাসার অকপট স্বীকারোক্তি। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন নিতু তাকে সবার সামনে অস্বীকার করেছিল। তুমি আমাকে ভালোবাসো? যেদিন তুমি আমাকে সবার সামনে অস্বীকার করেছিলে, সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল নিতু? আরিয়ানের কণ্ঠে ছিল এক চাপা বেদনা। নিতু আরিয়ানের হাতটা ধরল। আমি ভয়ে ছিলাম আরিয়ান, আমি জানি এটা কোনো অজুহাত নয়, কিন্তু আমার বাবা আর ভাইদের ভয়ে আমি সত্যি কথা বলতে পারিনি। আমি তোমার জন্য কতটা কষ্ট পেয়েছি তুমি জানো না। আরিয়ান তার হাতটা সরিয়ে নিল। তোমার কষ্টের তুলনায় আমার কষ্ট অনেক বেশি ছিল নিতু। আমি আমার বোনকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আর মা বাবা বোনের সুখে এখন পাগল হয়ে গেছে। এইসব কিছুর জন্য তুমি আর তোমার পরিবার দায়ী। নিতু উঠে দাঁড়ালো, তার চোখে তখনও জল। আমি জানি আরিয়ান, আমি সব জানি। আমার কোনো অধিকার নেই তোমার কাছে ক্ষমা চাওয়ার, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমার প্রতিশোধের অংশ হতে রাজি আছি, যদি তুমি আমাকে ভালোবাসো। আরিয়ান নিতুর দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের মাঝখানে তখনও অতীতের দেয়াল, কিন্তু তাদের চোখের ভাষা যেন সব কথা বলছিল। তাদের ভালোবাসার পুরনো রেশ আবারও জেগে উঠছিল। তাদের এই আবেগ ঘন মুহূর্তগুলো যেন এক অন্যরকম নাটকের সৃষ্টি করছিল, যা কেবল তারা দুজনেই বুঝতে পারছিল। আরিয়ান প্লিজ, আর মেরো না, আমার ভাই মরে যাবে। নিতু মিনতি করল, তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে যাচ্ছিল। আরিয়ান তার দিকে তাকিয়ে এক তিক্ত হাসি হাসল। মরুক, আমার বোনের জীবন ফিরে আসবে নিতু। সেদিন যখন আমার বোন তোমাদের নির্মমতার শিকার হয়েছিল, তখন তোমার এই কান্না কোথায় ছিল? তার কণ্ঠস্বর ছিল নির্মম। নিতু আরিয়ানের হাত ধরল। আমি জানি আরিয়ান, আমি জানি আমার ভুল কতটা বড় ছিল, কিন্তু আমি প্রতি মুহূর্তের জন্য কষ্ট পেয়েছি। আমি তোমার এই প্রতিশোধকে বুঝি আরিয়ান। তুমি আমাকেও শাস্তি দাও, যদি তাতে তোমার রাগ কমে। তার চোখে তখনও আরিয়ানের জন্য গভীর ভালোবাসা। আরিয়ান নিতুর দিকে তাকিয়ে তার হাতটা সরিয়ে নিল। শাস্তি? তোমাকে শাস্তি দিতে গেলে তোমার মতো কষ্ট পেতে হবে, আর তুমি আমার কাছে শাস্তি চাও? তুমি তো নিজেই নিজের সবচেয়ে বড় শাস্তি নিতু। তার কণ্ঠে ছিল এক চাপা বেদনা, যা সে প্রকাশ করতে চাইছিল না। নিতু হতবাক হয়ে গেল। কি বলছো তুমি আরিয়ান? হ্যাঁ নিতু, তুমি আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। তোমার বিশ্বাসঘাতকতা আমাকে এতটাই আঘাত করেছে যে আমার মনে হয়েছিল পৃথিবীর সব ভালোবাসা মিথ্যা। তুমি আমার হৃদয়ে যে ক্ষত তৈরি করেছো, তা কোনো শাস্তি দিয়ে পূরণ হবে না। আরিয়ান নিতুর চোখের গভীরে তাকিয়ে বলল। নিতু তার দিকে তাকিয়ে রইল, তার চোখে জল, মুখে তখন এক গভীর অনুশোচনা। আমি জানি আরিয়ান, আমি সেই দিন খুব বড় ভুল করেছিলাম। আমার বাবা আর ভাইদের ভয় আমি তোমাকে অস্বীকার করেছিলাম, কিন্তু আমার ভালোবাসা ছিল সত্যি আরিয়ান। আমি তোমাকে কখনো ভুলতে পারিনি। আরিয়ান একটি দীর্ঘশ্বাস ফেলল। তোমার ভালোবাসা? যে ভালোবাসা সামান্য বয়ে মিলিয়ে যায়, তাকে কি ভালোবাসা বলে নিত? আমার বোন সেদিন আত্মঘাতী হয়েছিল, তোমার বয় তার জীবন কেড়ে নিয়েছে। তোমার বাবা ভাইয়েরা সেদিন আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল, তখন তোমার ভালোবাসা কোথায় ছিল? তার কণ্ঠস্বরে ছিল তীব্র বিদ্রোহ। নিতু মাথা নিচু করে বলল। আমি জানি আরিয়ান, আমি সব জানি। আমি নিজেকে ক্ষমা করতে পারি না। আমি তোমাকে বোঝাতে চাই, আমার ভালোবাসা সত্যি। আমি তোমার জন্য সব কিছু করতে রাজি আছি। সব কিছু? পারবে তুমি তোমার বাবার ক্ষমতা আর ভাইদের দাপট কেড়ে নিতে? পারবে তুমি আমাকে সেদিনকার আরিয়ানকে ফিরিয়ে দিতে?
যে হাসতো, কমেডি কথা বলতো আর সবার সাথে মিশতো? আমি জানি সেটা সম্ভব নয়, কিন্তু আমি তোমার পাশে থাকতে চাই। আমি তোমার প্রতিশোধের অংশ হতে চাই। আরিয়ান তার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা ছিল নির্মম। আমার প্রতিশোধ? আমার প্রতিশোধের জন্য তোমার প্রয়োজন নেই। আমার প্রতিশোধ আমি নিজে নিতে পারি। তোমাকে তো শুধু দেখার জন্য রেখেছি কতটা নিচে নামতে পারো তোমরা। তার কথাগুলো নিতুর বুকে ছুরি মারার মতো ছিল। নিতু অশ্রুসিক্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল আরিয়ান তার সাথে যে মানসিক খেলা খেলছে তা হয়তো শারীরিক আঘাতের চেয়েও বেশি যন্ত্রণার। আরিয়ান নিতুর দুর্বল জায়গায় আঘাত করছিল, তার অহংকার আর আত্মসম্মানে আঘাত হানছিল। আরিয়ান নিতুর কাছ থেকে ঘুরে দাঁড়ালো, তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের দিকে তাকিয়ে বলল, চলো, আর দেরি নয়, কাজটা শেষ করতে হবে। নিতু তার দিকে তাকিয়ে মিনতি করলো, আরিয়ান প্লিজ, আমার বাবা আর ভাইদের কিচ্ছু করো না। ওদের তুমি জেলে পাঠিও না। আরিয়ান কোনো কথা না বলে হেঁটে চলে গেল। নিথু তার পিছু পিছু দৌড়াতে চাইল, কিন্তু তারিক আর ফাহিমের অবস্থা দেখে সে সেখানে থমকে গেল। আরিয়ান নিতুর উপর যে মানসিক অত্যাচার শুরু করেছিল তা ছিল তার প্রতিশোধের এক নতুন দিক। আরিয়ান নিতুর পরিবারকে ধ্বংস করার সংকল্প হয়ে বেরিয়ে এসেছিল। তার চোখে তখন কোনো দয়া ছিল না। সে জানত নিতুর বাবা ও তার ভাইরা দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কাজ করে আসছে, আর তাদের সেই সব কুকর্মের প্রমাণ আরিয়ান 6 বছরে সংগ্রহ করে রেখেছিল। আরিয়ান তার বিলাসবহুল গাড়ি নিয়ে শহরের প্রধান পুলিশ স্টেশনের দিকে রওনা হলো। তার সঙ্গে ছিল তার ব্যক্তিগত সহকারী রবিন এবং তার লিগ্যাল টিম। রবিন তার হাতে একটা ফাইল তুলে দিল। স্যার, এই ফাইলে নিতুর বাবা, মেম্বার সাহেব, তারিক এবং ফাহিমের সব অবৈধ কার্যকলাপের বিস্তারিত প্রমাণ রয়েছে। জমি দখল, দুর্নীতি, চাঁদাবাজি, এমনকি কিছু খুনের সাথেও তাদের নাম জড়িয়ে আছে। আরিয়ান ফাইলটা হাতে নিয়ে খুলল, তার চোখে মুখে এক কঠিন দৃঢ়তা। আমি চাই প্রতিটি অপরাধের জন্য তাদের উপযুক্ত শাস্তি হোক। কেউ যেন এই সুযোগে তাদের বাঁচানোর চেষ্টা করতে না পারে। তার কণ্ঠস্বরে ছিল এক তীব্র আক্রোশ। পুলিশ স্টেশনে পৌঁছে আরিয়ান সরাসরি পুলিশের বড় কর্তার সাথে দেখা করলো। পুলিশ কর্তা আরিয়ানকে দেখে অবাক হলেন, কারণ তিনি জানতেন আরিয়ান একজন বিশাল প্রভাবশালী বিলিয়নিয়ার। আরিয়ান কোনো রকম ভূমিকা না করে বলল, ইন্সপেক্টর সাহেব, আমি আজ আপনার কাছে এসেছি একটা গুরুতর অভিযোগ নিয়ে। আমি আমার পরিবারের উপর হওয়া অন্যায়ের বিচার চাই, এবং আমি মনে করি এই শহরের আইন ও বিচার ব্যবস্থা যেন তাদের উপর নিরপেক্ষভাবে কাজ করে। ইন্সপেক্টর গম্ভীর মুখে বললেন, বলুন স্যার, আমরা আপনাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। আরিয়ান ফাইলটা ইন্সপেক্টরের হাতে তুলে দিল। এই ফাইলে মেম্বার সাহেব, তারিক আর ফাহিমের সব কুকর্মের প্রমাণ রয়েছে। তারা আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমার বোনকে অপমান করেছে এবং তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। আমার বাবাও তাদের কারণেই মারা গেছেন, আর আমার মা, বোন আর বাবার সুখে মেন্টাল রোগী হয়ে গেছেন। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, সেখানে কোনো কম্পন ছিল না। ইন্সপেক্টর ফাইলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এসব তো গুরুতর অভিযোগ। অনেক দিন ধরে আমরা শুনছিলাম এদের সব অবৈধ কার্যকলাপ কথা, কিন্তু হাতে প্রমাণ না থাকায় আমরা কিছুই করতে পারিনি। এগুলো দিন, আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি স্যার। আরিয়ান চিড় ছেড়ে উঠে দাঁড়ালো, তার চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। আমি চাই তাদের এমন শাস্তি হোক যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ইন্সপেক্টর তার অর্থতন কর্মকর্তাদের নির্দেশ দিলেন মেম্বার সাহেব আর তার ছেলে ও ভাতিজাকে গ্রেফতার করার জন্য। সারা শহরে খবর ছড়িয়ে পড়ল যে এলাকার প্রভাবশালী মেম্বার আর তার ছেলে ও ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে। মানুষজন বিশ্বাস করতে পারছিল না। এদিকে নিতুর বাড়িতে তখনও তারিক ও ফাহিম রক্তাক্ত অবস্থায় পড়েছিল। নিতু তাদের শুশ্রূষা করছিল, তার চোখে জল। সে বুঝতে পারছিল আরিন তার প্রতিশোধ নিতে এসেছে। ঠিক তখনই পুলিশের গাড়ি এসে নিতুদের বাড়ির সামনে থামলো। পুলিশ কর্মকর্তারা ভিতরে প্রবেশ করলেন। মেম্বার সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন। ইন্সপেক্টর সাহেব, আপনারা এখানে? ইন্সপেক্টর কঠোর গলায় বললেন, আপনাদের গ্রেপ্তার করার জন্য এসেছি মেম্বার সাহেব। আপনাদের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ? কিসের অভিযোগ? আপনাদের সব কুকর্মের প্রমাণ আমাদের হাতে রয়েছে। আপনারা জনগণের সাথে প্রতারণা করেছেন, দুর্নীতি করেছেন, আরিয়ানের পরিবারের উপরে মানসিক অত্যাচার করেছেন। সব কিছুই আমাদের হাতে রয়েছে।
মেম্বার সাহেব তারিক আর ফাহিমের দিকে তাকালেন। তাদের মুখগুলো তখন ভয়ে সাদা হয়ে গিয়েছিল। ঠিক তখনই নিতু ছুটে এলো। সে পুলিশের দিকে তাকিয়ে বলল, প্লিজ ওদের গ্রেপ্তার করবেন না, আমি সব জানি, আমি আপনাকে সব বলবো। ইন্সপেক্টর নিতুর দিকে তাকিয়ে বললেন, আপনি যা বলা সব থানায় এসে বলুন। আপনাদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। নিতু তার বাবার ভাইদের দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখনও জল, কিন্তু তার কণ্ঠে ছিল এক দৃঢ়তা। তোমরা কেন এমন করেছিলে? কেন আরিয়ান আর ওর পরিবারের উপর এমন অত্যাচার করেছিলে? তোমাদের লোভ আর ক্ষমতার লোভে আজ আমাদের সব কিছু শেষ হয়ে গেল। মেম্বার সাহেব তারিফ ও ফাহিমকে গ্রেফতার করা হলো। তাদের হাতে হাতকড়া পরানো হলো। তারা যখন পুলিশের গাড়িতে উঠছিল তখন আরিয়ান খবর পেয়ে এক নির্মম হাসি হাসলো। তার মনে তখন এক অদ্ভুত শান্তি। এতদিনে যেন তার প্রতিশোধের আগুন কিছুটা শান্ত হলো। নিতু তার বাবার ভাইদের চলে যাওয়া দেখল। তার চোখে তখন জল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। নিতু বাবা ও ভাইদের গ্রেফতারের পর আরিয়ান তার ফুপুর বাড়িতে ফিরে আসে। তার মনে তখন এক অদ্ভুত শূন্যতা। প্রতিশোধের আগুন কিছুটা শান্ত হলেও তার ভেতরের কষ্টটা এখনও কাটেনি। সে চুপচাপ বসেছিল, তার মা আর ফুপু তাকে ঘিরে। তার মা তখনও তার বাবার মৃত্যু আর রিয়ার জন্য বিলাপ করছিলেন। আরিয়ান তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, সব ঠিক হয়ে যাবে, ওদের সাজা হবে, এমন সাজা দেব যেন কোনোদিনও আর উঠে দাঁড়াতে না পারে। আর নিতু, তাকেও আমি শিক্ষা দেব বিশ্বাসঘাতকতা করার পরিণতি কী হতে পারে। নিতু হারে হারে টের পাবে। মা শুধু মাথা নাড়লেন, তার চোখে তখনও জল। কিন্তু আমাদের কি হবে বাবা? তোর বাবা আর রিয়া তো আর ফিরে আসবে না। আরিয়ানের ফুপু এগিয়ে এসে আরিয়ানের মাথায় হাত রাখলেন। আরিয়ান, তোকে একটা কথা বলার ছিল, এতদিন বলিনি কারণ সময়টা সঠিক ছিল না। তার কণ্ঠস্বরে একটা চাপা উদ্বেগ ছিল। আরিয়ান ফুপুর দিকে তাকালো। কি কথা ফুফু? ফুপু একটা দীর্ঘশ্বাস ফেললেন। এসব বাদ দে। নিতুর বাবা আর ভাই তাদের প্রাপ্য অনুযায়ী শাস্তি পাবে, তবে নিতুর সাথে কিছুই করিস না। কি বলছিস ফুফু? যার কারণে আমার বোনের পৃথিবী ছেড়ে চলে গেছে, যার কারণে আমার সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে, তাকে কিছু করব না? না, তুই তার সাথে কিছুই করতে পারিস না। তুই সত্যিটা জানিস না। কিসের সত্যি ফুফু? আমাকে ক্লিয়ার করে বলো তো। না, আমি বলতে পারছি না। তুই এতটুকু শুধু মনে রাখ, নিতুর সাথে কিছুই করবি না। ফুফু প্লিজ এমন করো না। কিসের সত্য বলো আমাকে, বলো প্লিজ। না, নিতু ওয়াদা করেছিল যেটা সত্যিটা আমি তোকে কখনো না জানাই। আরিয়ানের মাথা কাজ করছে না। কিসের সত্য লুকিয়ে আছে এর মাঝে? আরিয়ান জানার জন্য পাগল হয়ে গেছে। ফুফু আমার কসম, প্লিজ তুমি সব খুলে বলো, প্লিজ ফুফু প্লিজ। কসমের কথা শুনে ফুপু হতবাক হয়ে গেল। আর চুপ থাকতে পারল না ফুপু। যে টাকাটা দিয়ে তুই বিদেশে গিয়েছিলি সেই টাকাটা আমি জোগাড় করিনি। আরিয়ান চমকে উঠল। তাহলে কে দিয়েছিল? তুমি না বলেছিলে তোমার সব জমানো টাকা? ফুপু চোখ নামিয়ে নিলেন। না বাবা, আমি তখন কোথায় টাকা পেতাম? আমাদের তো তখন কিছুই ছিল না। সেই টাকাটা নিতুই দিয়েছিল। আরিয়ান হতবাক হয়ে গেল। নিতু? নিতু আমাকে টাকা দিয়েছিল? কিন্তু কেন? তার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ফুপু বলতে শুরু করলেন, বাড়িটা পুড়িয়ে দেওয়ার পর নিতু খুব ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল তোর ওপর কতটা অন্যায় করা হয়েছে। সে তখন থেকেই তোকে খুঁজছিল। আমি জানতাম সে তোদের কতটা কষ্ট দিয়েছে, কিন্তু ওর চোখে তখন সত্যি আমি অনুশোচনা দেখেছি। আরিয়ান উঠে দাঁড়ালো। কিন্তু আমি যখন ওর সামনে ছিলাম তখন কেন আমার বিরুদ্ধে মিথ্যা বললো? কেন বললো আমি ওর পিছনে লেগেছিলাম? কেন আমার পরিবারকে ধ্বংস হতে দিল? আরিয়ানের কণ্ঠে ছিল এক তীব্র রাগ। ফুপু আরিয়ানের হাত ধরে শান্ত গলায় বললেন, ও ভয় পেয়েছিল বাবা। ওর বাবা আর ভাইদের ভয়ে সে মুখ খুলতে পারেনি। ওর বাবা তাকে এমনভাবে জোর করেছিল যে নিতু সত্যিটা বলতে পারেনি। সে ভেবেছিল এভাবে বললে হয়তো তোকে তারা ছেড়ে দিবে। সে তোকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিল। জানতো না যে তারা তোর সাথে এমন কিছু করবে। তারপর যখন জানতে পারলো তোরা আমাদের বাড়িতে এসেছিস, তখন সে গোপনে আমার সাথে দেখা করলো। আরিয়ান বিশ্বাস করতেই পারছিল না। সে তোমার সাথে দেখা করেছিল আমাকে না জানিয়ে? হ্যাঁ বাবা, সে বলেছিল তার বাবা ভাই তোকে মেরে ফেলবে। সে তোকে বাঁচাতে চেয়েছিল। সে আমাকে অনুরোধ করেছিল যেন আমি তোকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করি, আর বিদেশে যাওয়ার সব টাকা সে নিজেই দিয়েছিল। ফুপু বলল। আরিয়ান স্তম্ভিত হয়ে গেল।
তার চোখের সামনে যেন নতুন এক ছবি ভেসে উঠল। যে নিতুকে সে বিশ্বাসঘাতক ভেবে ঘৃণা করছিল, সে নিতুই কিনা তাকে বাঁচানোর জন্য এত কিছু করেছে। আর রিয়ার আত্মহত্যার পর নিতু জানতে পেরেছিল? আরিয়ানের কণ্ঠস্বর কাঁপছিল। ফুপু মাথা নাড়ালেন। হ্যাঁ, ও শুনেই ভেঙে পড়েছিল। ও নিজেও জানতো না ওর বাবা ভাইরা এমন নৃশংস কাজ করেছে। ও তখন থেকে নিজেকে অপরাধী মনে করত। ও ভেবেছিল হয়তো ওর কারণেই সব হয়েছে। আমাকে বলেছিল ওর জীবনে আর কোনো শান্তি নেই। আরিয়ান নিজের উপর ঘৃণা অনুভব করলো। সে এতদিন নিতুকে ভুল বুঝেছে, তাকে অপমান করেছে, তার উপর মানসিক অত্যাচার করেছে। তার প্রতিশোধের আগুন তখন ধীরে ধীরে অনুশোচনার আগুনে পরিণত হচ্ছিল। তার চোখের সামনে নিতু সেই অশ্রুসিক্ত মুখটা ভেসে উঠল, যখন সে আরিয়ানের কাছে ক্ষমা চেয়েছিল আর আরিয়ান তাকে নির্মমভাবে ফিরিয়ে দিয়েছিল। আরিয়ান তার ফুপুর দিকে তাকিয়ে বলল, ফুফু, তুমি আমাকে এত বড় সত্যিটা এতদিন কেন বললে না? ফুফু দীর্ঘশ্বাস ফেললেন। আমি বলতে পারিনি, কারণ আমি ওয়াদার মধ্যে ছিলাম। কিন্তু এখন তোর যে অবস্থা দেখছি সেটা তো অন্য রূপ নিচ্ছিল। আরিয়ান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে ফুপুকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বেরিয়ে গেল। তার মন তখন শুধু নিতুকে খুঁজছিল। সে জানতো না নিতু এখন কোথায় আছে, কেমন আছে। সে শুধু নিতুর কাছে ক্ষমা চাইতে চাইছিল, তাকে সব সত্যি বলতে চাইছিল। আরিয়ান যখন নিতুর বাড়ির দিকে ছুটে গেল, তখন তার মনে এক তীব্র অনুশোচনা। সে জানতো না নিতু কোথায় আছে। মেম্বার সাহেব আর তার ছেলেরা জেলে যাওয়ার পর বাড়িটা এখন কেমন খাঁ খাঁ করছে। আরিয়ান দ্রুত পায়ে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বাড়ির ভেতরে কোথাও কোনো সারা শব্দ ছিল না। আরিয়ান যখন ভেতরের লনে প্রবেশ করলো, তখন দেখলো নিতু একটা কোণে চুপচাপ বসে আছে। তার পরনে ছিল সাধারণ পোশাক, চুলগুলো এলোমেলো, তার চোখ দুটো ফোলা, মুখটা বিষণ্ণ। সে যেন এক মৃতপ্রায় মানুষ। নিতুকে দেখে আরিয়ানের বুকটা মুচড় দিয়ে উঠল। সে বুঝতে পারলো নিতু সত্যিই নিঃস্ব হয়ে পড়েছে। আরিয়ান ধীরে ধীরে নিতুর কাছে এগিয়ে গেল। নিতু মুখ তুলে আরিয়ানকে দেখলো। তার চোখে প্রথমে বিস্ময়, তারপর এক গভীর বেদনা। আরিয়ান, তুমি এখানে? নিতুর কণ্ঠস্বর ছিল দুর্বল। আরিয়ান নিতুর সামনে হাঁটু গেড়ে বসলো, তার চোখে জল। নিতু, আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমাকে ক্ষমা করে দাও নিতু। আমি জানতাম না তুমি আমাকে বাঁচাতে এত কিছু করেছো। তার কণ্ঠস্বর কাঁপছিল, নিতুর চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। তুমি কি বলছো আরিয়ান? তুমি কি আমার বাবার ভাইদের গ্রেপ্তারের পর আমাকে আবার অপমান করতে এসেছো? আমাদের তো সব শেষই হয়ে গেছে আরিয়ান, আর কিছু বাকি নেই। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তার কণ্ঠে ছিল এক চাপা অভিমান। আরিয়ান নিতুর হাতটা ধরল। না নিতু, আমি তোমাকে অপমান করতে আসিনি। আমি তোমাকে ভালোবাসতে এসেছিলাম। আমি জেনেছি তুমি আমাকে বিদেশে যাওয়ার টাকা দিয়েছিলে। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। নিতু তার হাতটা সরিয়ে নিল, তার চোখে তখনও অভিমান। সেসব কথা এখন বলে কি হবে আরিয়ান? যা হওয়ার হয়ে গেছে। আমার বাবা ভাইয়েরা জেলে, আমরা নিঃস্ব হয়ে গেছি। তোমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়নি নিতু। আমার প্রতিশোধ তো তোমাকে ফিরিয়ে আনা। আমি তোমাকে ভালোবেসেছি নিতু। তুমি আমার জীবনের একমাত্র ভালোবাসা। আমি যখন ইউএসএতে ছিলাম তখনও তোমার কথা মনে পড়তো। আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। নিতু মাথা নাড়ল। আমার উপর তোমার ঘৃণা ছিল না আরিয়ান? তাহলে কেন তুমি আমাকে এত কষ্ট দিলে? কেন তুমি আমার উপর মানসিক অত্যাচার করলে? কেন তুমি আমাকে সেই দিন সবার সামনে অস্বীকার করলে? আরিয়ান নিতুর হাত ধরে তাকে টেনে তুলল। আমি জানি আমি ভুল করেছি নিতু। আমি অন্ধ ছিলাম। আমার রাগ আর প্রতিশোধের আগুনে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি সব সত্যি জেনেছি। আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ নিতু। নিতু আরিয়ানের দিকে তাকিয়ে রইল, তার চোখে তখনও অভিমানের পাহাড়। সুযোগ? তুমি আমাকে এত কষ্ট দিয়েছো আর এখন সুযোগ চাইছো? আমার কাছে আর কিচ্ছু বাকি নেই আরিয়ান, সব শেষ হয়ে গেছে। তুমি ফিরে যাও। আরিয়ান নিতুকে জড়িয়ে ধরল। না নিতু, আমি যাব না। আমি তোমাকে ছাড়া যাব না। তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে সারা জীবন খুশি রাখার চেষ্টা করব। নিতু আরিয়ানের বুকে মাথা রেখে কাঁদছিল। তার অভিমান তখনও পুরোপুরি কাটেনি। সে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি তোমাকে বিশ্বাস করি না আরিয়ান। তুমি আমাকে কষ্ট দিয়েছো। তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু ক্ষমা চাই। আর এইসব কিছু এখানেই শেষ করতে চাই। তুমি আমার বাবা ও ভাইদের জীবন ধ্বংস করে দিয়েছো।
আরিয়ান বুঝতে পারল নিতুর অভিমান ভাঙানো সহজ হবে না। তার জীবনে এখন নতুন এক খেলা শুরু হবে, নিতুর অভিমানের পাহাড় ভাঙার খেলা। সে নিতুর হাতটা আবারও ধরল। আমি জানি আমার জন্য তোমার মন অভিমানে জমে আছে নিতু, কিন্তু আমি এই অভিমান ভাঙাবো। আমি তোমাকে আবারও বিশ্বাস করতে শেখাবো। আমি প্রতিদিন তোমার কাছে আসবো যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করো। নিতু মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো, তার চোখে জল, কিন্তু তার মুখে একটা কঠিন ভাব। তুমি যতই চেষ্টা করো না কেন আরিয়ান, আমি আর তোমার সাথে নেই। তুমি আমাকে যে কষ্ট দিয়েছো তা ভোলা সহজ নয়। আরিয়ান মৃদু হাসলো। আমি জানি নিতু, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি আমার ভালোবাসার জন্য সব কিছু করতে রাজি আছি। আরিয়ানের অক্লান্ত চেষ্টার ভালোবাসার দৃঢ়তা নিতুর অভিমানের পাহাড়কে ধীরে ধীরে গলাতে শুরু করলো। প্রতিদিন আরিয়ান নিতুর কাছে আসতো, তার চোখের দিকে তাকিয়ে পুরনো দিনের কথা বলতো, নিজের ভুল স্বীকার করতো আর নিতুর প্রতি তার গভীর ভালোবাসার কথা বোঝাতো। নিতু প্রথমে মুখ ফিরিয়ে নিত, কথা বলতো না, কিন্তু আরিয়ানের ধৈর্য তাকে অবাক করে দিচ্ছিল। 1 মাস পর একদিন বিকেলে আরিয়ান নিতুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার হাতে ছিল এক তোড়া সাদা গোলাপ। নিতু তখন লনে বসে সূর্যাস্তের দিকে তাকিয়েছিল, তার মুখে তখনও বিষণ্ণতা। আরিয়ান নিতুর সামনে গিয়ে বসলো। জানো নিতু, এই সাদা গোলাপগুলো তোমার মধ্যেই নিষ্পাপ। আমি তোমার জীবনের সব কালো ছায়া মুছে দিতে চাই। নিতু মুখ তুলে তাকালো। তুমি কেন এত চেষ্টা করছো আরিয়ান? আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে। না নিতু, কিছু শেষ হয়নি। একটু চিন্তা করে দেখো নিতু, তোমার বাবা ও ভাইয়েরা যা করেছে সেটা তাদের অনৈতিক কাজের পরিণতি। আমার নিষ্পাপ বোন সে কি দোষ করেছিল বলো? তার সম্মানে আঘাত করেছিল তোমার পায়ে, যেটা যে সহ্য করতে না পেরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। আমার বাড়ি ঘর সব জ্বালিয়ে ছাড়কার করে দিয়েছি। বিদেশে যাওয়ার পর শুনলাম বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। এবার বলো আমার কেমন লেগেছিল তখন? তখন আমার মাথা শুধু একটাই চিন্তা করছিল, কীভাবে প্রতিশোধ নেওয়া যায়। তার কণ্ঠে ছিল এক চাপা বেদনা। আরিয়ান নিতুর হাত ধরল। সব শেষ হয়নি নিতু, আমার ভালোবাসা এখনও শেষ হয়নি। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি তোমাকে ফিরে পেতে চাই। আমি তোমার অভিমান ভাঙাতে চাই। নিতু আরিয়ানের চোখে তাকালো, তার চোখে জল এসে পড়ল। তুমি কেন আমাকে বিশ্বাস করনি আরিয়ান? যখন আমি তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম তখন তুমি কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলে? আরিয়ান নিতুর হাতটা নিজের গালে রাখল। আমি অন্ধ ছিলাম নিতু, আমার প্রতিশোধের আগুন আমাকে এতটাই গ্রাস করেছিল যে আমি তোমার ভালোবাসা দেখতে পাইনি। আমি আমার রাগ আর যন্ত্রণার কাছে হেরে গিয়েছিলাম। নিতু কাঁদতে লাগলো, তার সমস্ত অভিমান যেন চোখের জল হয়ে ঝরে পড়ছিল। আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম আরিয়ান, কিন্তু পারিনি। প্রতি মুহূর্তে তোমার মুখটা আমার চোখে ভাসতো। আরিয়ান নিতুকে জড়িয়ে ধরল। আমাকে ক্ষমা করে দাও নিতু, আমি জানি আমার ভুল অনেক বড় ছিল, কিন্তু আমি আমার বাকি জীবনটা তোমাকে সুখী করে কাটাতে চাই। অনেকক্ষণ ধরে তারা একে অপরকে জড়িয়ে ধরে রইল। তাদের অতীতের সব ভুল বোঝাবুঝি, সব কষ্ট যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। নিতু বুঝতে পারল আরিয়ান সত্যি তাকে ভালোবাসে। তার অভিমান আর ক্রোধের মেঘ কেটে গিয়ে সেখানে ভালোবাসার সূর্য উঁকি দিল। আরিয়ান নিতুর মুখ তুলে ধরল। তাহলে কি তুমি আমাকে ক্ষমা করেছো নিতু? আমরা কি নতুন করে সব শুরু করতে পারি? নিতু মাথা নাড়ল, তার চোখে তখন ভালোবাসার ঝলক। হ্যাঁ আরিয়ান, আমি তোমাকে ক্ষমা করেছি। আমি তোমার সাথে নতুন করে সব শুরু করতে চাই। তুমি ওই কথাগুলো ঠিক বলেছ। আমি বুঝতে পেরেছি যে আমার বাবা ভাইদের জন্য এইটাই প্রাপ্য ছিল। তাদের এই মিলন ছিল ভালোবাসার এক নতুন অধ্যায়ের সূচনা। আরিয়ান তার ফুপু আর মায়ের কাছে গিয়ে সব কথা বলল। তারা নিতুকে সাদরে গ্রহণ করলেন। আরিয়ানের মা নিতুর হাত ধরে বললেন, মা, তোমার এত কষ্ট হলো, তুমি আমাদের কিছু বললে না কেন? নিতু হেসে বলল, আমার আরিয়ানের বিশ্বাস ফিরে পাওয়াটা আমার জন্য সবচেয়ে বড় ছিল। আরিয়ান এবং নিতুর ভুল বোঝাবুঝির অবসান হওয়ার পর তারা দুজনেই নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। আরিয়ান তার মা, ফুপু আর রবিনকে নিয়ে নিতুর বাড়িতে এলো। নিতু তার বাবা ভাইদের অনুপস্থিতি অনেকটাই ভেঙে পড়েছিল, কিন্তু আরিয়ানের পাশে সে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল। আরিয়ান নিতুর দিকে তাকিয়ে বলল, নিতু, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কি মত? তার চোখে ছিল এক গভীর আকুতি। নিতু আরিয়ানের হাত ধরল। আমিও তোমাকে বিয়ে করতে চাই আরিয়ান। তোমার পাশে থাকলে আমি সব কিছু ভুলে যেতে পারবো। আরিয়ান তার মা আর ফুপুর দিকে তাকিয়ে বলল, আপনারা দোয়া করুন। আরিয়ানের মা আর ফুপু নিতুকে বুকে জড়িয়ে নিলেন। তাদের চোখে তখন জল।
কিন্তু সেই জল ছিল আনন্দ আর ভরসার আর ভালোবাসার। কিন্তু বিয়ের বিষয়টা এত সহজ ছিল না। নিতু বাবা ও ভাইয়েরা জেলে থাকার কারণে সমাজের চোখে তাদের পরিবারের সম্মান অনেক নিচে নেমে গিয়েছিল। নিতুর পরিচিত অনেকেই তাদের থেকে দূরে সরে গিয়েছিল। 4 দিন পর নিতু আরিয়ানকে বলল, আরিয়ান, আমাদের বিয়ে কি সত্যি হবে? আমার বাবা ভাই তো জেলে, সমাজের লোক কি আমাদের মেনে নেবে? তার কণ্ঠে ছিল এক চাপা উদ্বেগ। আরিয়ান নিতুর হাত ধরে বলল, চিন্তা করো না নিতু, সমাজের চোখ দিয়ে আমি তোমাকে দেখি না, আমি তোমাকে আমার চোখ দিয়ে দেখি। আর আমার কাছে তুমিই আমার পৃথিবী। আমরা সবাইকে বুঝিয়ে দেবো যে ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। আরিয়ান তার ক্ষমতার প্রভাব কাজে লাগিয়ে তাদের বিয়ের আয়োজন করতে শুরু করলো। তার ইউএসএ থেকে আসা বন্ধু বান্ধব, ব্যবসার অংশীদার এবং বিশ্বজুড়ে তার পরিচিত সবাই এই বিয়েতে যোগ দিতে এলো। বাংলাদেশের সবচেয়ে বড় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলো বিয়ের সবকিছু দেখভালের জন্য। বিয়ের আমন্ত্রণপত্র তৈরি হলো। আরিয়ানের নির্দেশে আমন্ত্রণপত্রে কোনো রকম জাঁকজমকপূর্ণ ছিল না, ছিল শুধু আরিয়ান আর নিতুর সরল ছবি আর তাদের ভালোবাসার গল্প। আমন্ত্রণপত্রগুলো দেশ বিদেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি এবং আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধুদের কাছে পাঠানো হলো। বিয়ের স্থান হিসেবে বেছে নেওয়া হলো শহরের একটি বিশাল বিলাসবহুল হোটেল। হোটেলের প্রতিটা কোণায় ছিল ফুলের সাজসজ্জা, আলো ঝলমলে পরিবেশ। সমস্ত আয়োজন ছিল রাজকীয়। মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখে তখন একটাই কথা, কোটিপতি বিলিয়নিয়ার আরিয়ানের বিয়ে। বিয়ের আগের দিন নিতু তার বাবার কথা খুব মিস করছিল। তার বাবা যদি তাদের অন্যায় করেছেন, তবু তিনি তার বাবা। আরিয়ান নিতুর পাশে এসে বসলো। মন খারাপ কেন নিতু? নিতু আরিয়ানের কাঁধে মাথা রাখলো। বাবার কথা মনে পড়ছে, তিনি যদি আজ আমাদের বিয়েতে থাকতে পারতেন। আরিয়ান নিতুর হাত ধরলো। আমি জানি নিতু, কিন্তু আমরা আশা করি তিনি একদিন তার ভুল বুঝতে পারবেন। এখন শুধু আমাদের ভবিষ্যতের কথা ভাবো। বিয়ের দিন নিতু সেজে উঠল এক অপরূপা বধূর মতো। তার পরনে ছিল লাল বেনারসি, হাতে সোনার গয়না আর মুখে এক ঝলক হাসি। আরিয়ানও সেজেছিল বরের সাজে। তার মুখে ছিল এক অদ্ভুত আনন্দ। হাজার হাজার মানুষের ভিড়, মিডিয়ার ক্যামেরা, আরিয়ানের বন্ধুরা, সবকিছু মিলে এক উৎসবের পরিবেশ। আরিয়ান আর নিতু একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। তাদের চোখে ছিল এক নতুন জীবনের স্বপ্ন। তারা একে অপরের হাত ধরে নতুন পথে যাত্রা শুরু করলো। 3 কবুলের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আরিয়ান আর নিতু তাদের নতুন জীবনের প্রথম রাতে বাসর ঘরে প্রবেশ করলো। ঘরটা ফুলের গন্ধে মম করছিল। গোলাপ আর রজনীগন্ধা ছড়ানো পাপড়ি, মৃদু আলোর ঝলকানি, সব মিলিয়ে এক রোম্যান্টিক পরিবেশ। নিতু বিছানার এক কোণে বসেছিল, তার মুখটা লজ্জায় লাল। আরিয়ান ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। তার চোখে ছিল এক গভীর ভালোবাসা আর এক নতুন দিনের স্বপ্ন। আরিয়ান নিতুর পাশে বসলো। জানো নিতু, এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। তোমার অভিমান ভাঙানো, তারপর তোমার ভালোবাসা ফিরে পাওয়া, সব কিছুর জন্য এক স্বপ্নের মতো মনে হচ্ছে। নিতু মুখ তুলে আরিয়ানের দিকে তাকালো। তার চোখে তখনও লজ্জা, কিন্তু তার মুখে ছিল এক ঝলক হাসি। আমি আরিয়ান, আমি ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। আরিয়ান নিতুর হাত ধরল। তোমার হাতটা আমার জীবনে আসার পর থেকে আমার সব কিছু বদলে গেছে। আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি একজন অহংকারী মেয়ে, কিন্তু তোমার ভেতরে যে একটা ভালোবাসার মন আছে তা আমি পরে বুঝতে পেরেছি। নিতু মুচকি হেসে বলল, আর তুমিও তো কম ছিলে না। আমার মুখের উপর জবাব দেওয়া দেখে আমি রেগে যেতাম, কিন্তু তোমার সাহস দেখেও আমি মুগ্ধ হতাম। আরিয়ান নিতুর গাল ছুঁয়ে দিল। আমাদের গল্পটা খুব অদ্ভুত, তাই না? ঘৃণা দিয়ে শুরু হয়ে ভালোবাসা শেষ হলো। হ্যাঁ, কিন্তু এই ভালোবাসাই আমাদের সব বাধা পেরিয়ে এনেছে। আরিয়ান নিতুর চুলে হাত বোলাতে লাগল। আমি তোমাকে কখনো কষ্ট দেব না নিতু, আমি তোমার পাশে সব সময় থাকবো। তোমার স্বপ্ন আমার স্বপ্ন। নিতু আরিয়ানের বুকে মাথা রাখল। আমি তোমার পাশে থাকতে চাই আরিয়ান, সব সময়। তোমার সুখে দুঃখে আমি তোমার সঙ্গী হতে চাই। আরিয়ান নিতুকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসার বাঁধন যেন আরও মজবুত হলো। তাদের ঠোঁট একে অপরের কাছে আসতে লাগলো। সেই চুম্বন ছিল ভালোবাসার, বিশ্বাস আর প্রতিজ্ঞার এক নিদর্শন। তারা একে অপরের চোখের গভীরে তাকিয়ে হারিয়ে গেল এক অন্য জগতে। সেই জগতে না আছে অহংকার,
না আছে কোনো মান অভিমান। তাদের বাসর ঘর যেন ভালোবাসার আলোয় ঝলমল করছিল। তারা দুজন যেন এক নতুন জীবনের সূচনা করলো, যেখানে অতীত ছিল কেবলই একটা শিক্ষা আর ভবিষ্যৎ ছিল ভালোবাসায় ভরা। প্রায় 2 ঘন্টা পর আরিয়ান নিতুর কানের কাছে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। হ্যাঁ আরিয়ান, আমি শুধুই তোমার।